গল্প অহে প্রিয়। লেখনীতে জান্নাতুল নাইমা। দ্বিতীয় পর্ব। 2006 সাল। গ্রাম থেকে শহরে এসেছি 5 দিন হলো। মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি। উচ্চ মাধ্যমিক পাশ করার পরই আব্বা বিয়ের জন্য জোর করছিলেন। কিন্তু আমার ইচ্ছে ছিল উচ্চ শিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়ানো। আম্মা বাদে বাড়ির প্রতিটি সদস্যই বেশ চাপ দিচ্ছিল বিয়ে করে নেওয়ার জন্য। মেয়ে মানুষ, আমি অ আ ক খ জানলেই হলো, এত পড়াশোনা করে কি হবে? চাকরি বাকরিই বা করতে হবে কেন? মেয়ে মানুষ যদি চাকরি করে খায়, পুরুষ মানুষ দুনিয়াতে আছে কেন? ইত্যাদি নানারকম মন্তব্য করতে শুরু করে বাড়ির লোকেরা। দাদি বললেন, 18 বছর হয়েছে যখন বিয়েটা করতেই হবে। এ বয়সে বিয়ে না করলে পরে নাকি টান থাকবে না। মেয়ে কুড়িতেই বুড়ি, তাই লোকের মুখে বুড়ি শোনার আগেই বিয়ে করে নিতে হবে। ঠিক সময়ে বিয়ে না করলে পরে বিবাহিত বাচ্চাওয়ালা পায় ছাড়া ভালো কোন পায় কপালে জুটবে না। আরও অসংখ্য নেগেটিভ কথাবার্তা বলতে শুরু করেন দাদি। কিন্তু আমি ছোট থেকেই বেশ জেদি ছিলাম। আমার জেদ, আমার মেধা, আমার স্বপ্ন আমার সহায় ছিল। তাই তো সকল বাধা অতিক্রম করে মায়ের সহায়তায় স্বপ্ন পূরণের উদ্দেশ্যে গ্রাম থেকে শহরে চলে আসি। আমার বড় মামা বিদেশে থাকেন। বড় মামি আর মামাতো এক বোন ঢাকা শহরে থাকেন। মামির বাবার বাড়ি ঢাকাতেই। বাবার বাড়ি থেকেই মেয়েকে পড়াশোনা করিয়েছেন। ভার্সিটিতে অ্যাডমিশন নিবে বলেই শহরের দিকে ভাড়া বাসায় মা এবং মেয়ে উঠেছেন। মামা যখন জানতে পারেন আমি পড়াশোনা করতে ভীষণ আগ্রহী এবং বাড়িতে বিয়ে নিয়ে ঝামেলা হচ্ছে, আম্মাকে বলেন আমাকে ঢাকা পাঠিয়ে দিতে। আম্মা তখন আমার চাচাতো ভাই সাব্বিরকে দিয়ে ঢাকা মামির ঠিকানায় পাঠিয়ে দেয়। এ নিয়ে আব্বা আম্মার সাথে কম ঝামেলা হয়নি। শুনেছিলাম আব্বা নাকি আম্মাকে মারধরও করেছেন। বলেছেন আমার মুখ তিনি বেঁচে থাকতে আর দেখতে চান না। আমিও আম্মাকে চিঠি লিখে সান্ত্বনা দিয়েছিলাম, চিন্তা করো না, আম্মা পড়াশোনা শেষ করে চাকরি পেয়ে যখন ব্যাগ ভর্তি টাকা পাঠাবো তখন আর আব্বা এই কথা বলবে না। প্রথম দিন ভার্সিটি থেকে ফিরে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে লম্বা একটা ঘুম দিয়েছিলাম। ঘুম ভাঙল একদম বিকেল 5টায়। আমাকে উঠতে দেখেই মামাতো বোন জেসমিন বলল, এই সাবা তোর ঘুম ভেঙেছে, চল ছাদে যাই। আমি হাই তুলতে তুলতে বললাম, অন্যের বাড়ির ছাদে যাওয়া কি ঠিক হবে? বাড়িওয়ালারা কিছু মনে করবে না। আরে বোকা, বাড়িওয়ালারা তো এখানে থাকেই না, তারা তো দেশের বাইরে থাকে। সে কি রে, তাহলে তোরা ভাড়া দিবি কাকে? আর এত বড় বাড়িতে বাড়িওয়ালাদের একজনও নেই। হিহিহি, এই বাড়িতে মালিকের দুটো ভাগ্নে থাকে, তাদের মধ্যে একজন আমাদের ভার্সিটিতেই পড়ে। সেম ভার্সিটি, সেম ডিপার্টমেন্ট, সেম এইজ, আরেকজন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছে। ভাড়া ওদের মধ্যে একজনকেই দিতে হবে অবভিয়াসলি, সে একজন বড়টা হবে নির্মল চৌধুরী। বাবা, সব জানিস তো, তারা মাইন্ড করবে না। ধুর, এত কথা না বলে চল তো আমার সঙ্গে, ছেলে দুটো ভীষণ ভালো। আমার মায়ের সাথে তাদের গলায় গলায় ভাব হয়ে গেছে। আজ সকাল আর দুপুরে মায়ের হাতের রান্নাও খেয়েছে। আমরা যদি ওদের এত আপ্যায়ন করতে পারি, ওরা কেন সামান্য ছাদ শেয়ার করবে না আমাদের সাথে? জেসমিনের সঙ্গে কথায় না পেরে ছাদে চলে যাই। কিন্তু বসার মতো বর্ডার ছাড়া আর কিছু নেই। জেসমিন ছোট থেকেই শহরে মানুষ হয়েছে। ভীষণ স্মার্ট একটা মেয়ে, কিন্তু আমি গ্রামের মেয়ে। না ওর মতো স্মার্ট, না শহরের আদবকায়দায় বড় হয়েছি, না এত বড় বিলাসবহুল বাড়িতে আগে কখনো থেকেছি। সিঁড়ি দিয়ে ছাদে উঠতেই ভীষণ ভয় পেয়ে যাচ্ছিলাম, সেখানে বর্ডারে বসার সাহস করে উঠতে পারলাম না। তা দেখে জেসমিন বলল, তুই বস, আমি নিচ থেকে মোড়া নিয়ে আসছি, আড্ডা দিব দুজন অনেকক্ষণ। সময়টি ছিল শরৎকাল। শরৎকালে প্রকৃতি হয় কোমল, শান্ত, স্নিগ্ধ ও উদার। আকাশ জুড়ে ছিল সাদা মেঘের ভেলা। আকাশের বুকে আপন মনে ডানা মেলে উড়ে যাচ্ছিল কাক আর চিলেরা। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে প্রকৃতির স্নিগ্ধ অনুভূতি অনুভব করছিলাম আমি। হঠাৎই কি হলো আমার কে জানে। বুকের ভিতর বয়ে চলল সুখময় মৃদু বাতাস। ইচ্ছে করল খোলা আকাশের নিচে দুহাত দুদিকে মেলে দিয়ে প্রাণ ভরে অনেকটা সময় শ্বাস নিতে। ইচ্ছেকে কখনো নিজের মধ্যে দমিয়ে রাখতে নেই, নিজের সর্বস্ব চেষ্টা চালিয়ে যেতে হয় নিজ ইচ্ছে পূরণের জন্য। দুহাত দুদিকে মেলে প্রাণভরে শ্বাস নিচ্ছিলাম, ঠিক সময়ে এক জোড়া শক্ত হাত পিছন থেকে আমার পেট জড়িয়ে শূন্যিতে তুলে ঘোরপাক খেতে শুরু করলো। মাথা ভনভন করছিল আমার, আরেকটু সময় ঘুরলেই হয়তো বমি হয়ে পেট থেকে সব বেরিয়ে যেত। একজোড়া হাত আমাকে ছাড়তেই আমি নিজের ভারসাম্য ঠিক রাখতে পারছিলাম না।
অতিমাত্রায় ঘোরানির ফলে পুরো পৃথিবীটাই ঘুরতে শুরু করেছিল আমার, পড়ে যেতে নিতেই সেই শক্ত হাত আবারও জাবটে ধরে উৎকণ্ঠে বলল, চোখ বুজে শক্ত করে ধরে থাকো আমায়, 2 মিনিটেই সেরে যাবে। বেশ অনেকটা সময় ওভাবে থাকার পর যখন স্বাভাবিক হলাম এবং সামনে অতি সুদর্শন এক পুরুষের হাসি হাসি মুখ দেখতে পেলাম, মেজাজ ভীষণ খারাপ হয়ে গেল। চোখ পাকিয়ে আঙুল উঠিয়ে কঠিন গলায় বললাম, এটা কি ধরনের অসভ্যতামি? আপনি আমায় স্পর্শ করলেন কোন সাহসে? কেন ভালো লাগেনি? রোমাঞ্চকর মোমেন্টে রোমাঞ্চ না করলে কি ভালো লাগে নাকি রাগিনী? বলেই মিষ্টি করে হাসল। আমি চোখ কটমট করে চেয়ে দাঁতে দাঁত চেপে বললাম, বেয়াদব কোথাকার! মেয়েদের সম্মান করতে জানেন না? আপনার ঘরে কি মা বোন নেই? ছেলেটা আচমকাই আমার এক হাত চেপে ধরে দুঃখী গলায় বলল, বিলিভ মি সুইটহার্ট, ঘরে বাইরে সব আছে, আমার শুধু বউটাই নেই। আশ্চর্য, আবার হাত ধরেছেন, ছাড়ুন বলছি ছাড়ুন। আমি হাত টানাটানি করে চিৎকার চেঁচামেচি করছি, তখনই জেসমিন এসে বিস্ময় চোখে চেয়ে প্রশ্ন করল, এখানে কি হচ্ছে? কি হচ্ছে মানে, দেখছিস না ছেলেটা অসভ্যতামি করছে? হা করে দাঁড়িয়ে না থেকে জুতো খুলে মারতে পারছিস না? আরে সাবা, কি বলছিস? সে তো বাড়িওয়ালার ভাগ্নে নির্মল। আর নির্মল, তুমি সাবার সাথে এমন করছো কেন? তখনই বুঝতে পারি ছেলেটার নাম নির্মল, বাড়িওয়ালার বড় ভাগ্নে। জেসমিনের কথা শুনে নির্মল আমার হাত ছেড়ে বলল, আরে জেসি যে, গুড ইভিনিং। বলেই আমার দিকে বাঁকা চোখে তাকালো, পা থেকে মাথা অবধি চোখ বুলিয়ে জেসমিনের দিকে চেয়ে জিজ্ঞেস করল, রাগিনীকে কোথায় পেলে? ও আমার ফুফাতো বোন, গ্রাম থেকে এসেছে। আমাদের সাথে একই ভার্সিটিতে একই ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে। কিন্তু জেসমিনকে আর কিছু বলতে দিল না নির্মল। 32টা দাঁত বের করে হাসতে হাসতে বলল, কোন কিন্তু নেই, তোমার ফুফাতো বোন বড্ড বেশি রোমান্টিক, তাই তার সঙ্গ দিচ্ছিলাম। বলেই চোখ মেরে পকেটে এক হাত গুজে চলে যায়। আমি বিস্ফোরিত চোখে তাকাই জেসমিনের দিকে। জেসমিন আমতা আমতা করে বলে, এত রাগছিস কেন নির্মল? খুব ভালো ছেলে, আমার সাথে এখন অবধি একটুও বাজে আচরণ করেনি, তোকে চিনতে পারেনি তো তাই হয়তো। তুই জানিস ছেলেটা আমাকে পিছন থেকে জড়িয়ে শূন্যিতে তুলে কতবার ঘোরপাক খেয়েছে? বললাম তো চিনতে পারেনি তাই এমন করেছে, আর কখনো এমন করবে না দেখিস। জেসমিনের ওপর চরম বিরক্ত হয়ে সেদিন নিচে নেমে পড়ি। তারপর আর কখনো ছাদে যাইনি। জেসমিনের সাথেও রেগেছিলাম বেশ কিছুদিন। পরে অবশ্য রাগটা কমে যায়। তার 2 দিন পরের ঘটনা, জেসমিনের জ্বর হওয়াতে সেদিন ভার্সিটিতে যেতে পারেনি। আমি একাই চলে যাই ভার্সিটিতে। তখন অবধি তেমন কারো সাথে পরিচয় ছিল না আমার। আমাকে একা পেয়ে নির্মল ছুটে আসে। আমি ওকে পাত্তা না দিয়ে ক্লাসরুমে গিয়ে বসি। আমাকে ক্লাসরুমে বসতে দেখে মুচকি হেসে চলে যায়। ক্লাস শেষে ক্লাসরুম থেকে বের হতেই সামনে চলে আসে নির্মল। ওর পিছনে বেশ কজন ছেলে মেয়ে ছিল। তার মধ্যে 4জন ছেলে মেয়ের সাথে পরিচয় করিয়ে দেয়। তার মধ্যে একজনের নাম শেখর, আরেকজনের নাম সরস্বতী, ওদের দুজনের ধর্মই হিন্দু। আর দুজন হলো রাব্বি, ফাহিম। আমি বেশ সৌজন্য বজায় রেখেই ওদের সাথে কথা বলি। আমাকে গেট অবধি এগিয়ে দেয় ওরা। নির্মল বাইকে বসে আমাকে ইশারা করে ওর পাশে বসতে, বাসায় পৌঁছে দেবে। কিন্তু আমি মুখ ভেঙচি দিয়ে রিকশায় উঠে পড়ি। কিন্তু নির্মল সেদিন রিকশার পিছু পিছু ধীরে ধীরে বাড়ি আসে এবং একসঙ্গেই বাড়িতে প্রবেশ করে। এবং আধা ঘন্টা ঝগড়া করে তবেই উপরে যায়। মামি আর জেসমিন নীরব দর্শকের মতো আমাদের ঝগড়া দেখছিল সেদিন। প্রায় 3 মাস কেটে যায়। 3 মাসে আমাদের বেশ শক্তপোক্ত বন্ধুমহলও তৈরি হয়ে যায়। সেখানের মধ্যেমনি হলাম আমি আর নির্মল। তবে আমাদের ঝগড়া শুরু হলে বন্ধু মহল শূন্য হয়ে যায়, পড়ে থাকি শুধু আমি আর সে। জেসমিন, শেখর, ফাহিম, সরস্বতী, রাব্বি প্রত্যেকেই ভীষণ ভালো। খারাপ শুধু একজনই, সে হলো নির্মল। প্রত্যেক মাসে কমপক্ষে 3টে ব্রেকআপ না করলে তার যেন পেটের ভাত হজমই হয় না। সব সহ্য করলেও ওর এই গার্লফ্রেন্ড জাতিকে সহ্য করতে পারতাম না। সুন্দর ছেলেদের ক্যারেক্টার কেন সুন্দর হয় না, এই একটা প্রশ্নই সকাল বিকাল করে যেতাম জেসমিনকে। বেচারি বিরক্ত হয় কতবার যে দেয়ালে কপাল ঠুকত হিসেব নেই। সেদিন নির্মলের বার্থডে ছিল। নিজ হাতে কেক বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। রাতে কেক কাটার কথা ভাবলেও কাটা হলো না। কারণ আমাদের বন্ধু মহলের বাইরের লোকও সেদিন এসেছিল। রাগ করে আর উপরেই গেলাম না। শেষে সরস্বতী আর জেসমিন এত করে রিকোয়েস্ট করলো যে ওদের উপরে পাঠিয়ে বাধ্য হয়ে হালকা সাজগোজ করে আমিও চলে গেলাম উপরে।
নির্মলের রুমের দরজা খোলা ছিল, ভাবলাম সবাই সেখানেই রয়েছে। কিন্তু নিস্তব্ধতায় কেমন যেন সন্দেহ হলো। দরজা অবধি যেতেই থমকে গেলাম আমি। নির্মল একটি মেয়েকে লিপকিস করছে। মেয়েটা কেমন উন্মাদের মতন নির্মলকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরছে, নির্মল ছাড়ানোর চেষ্টা করছে। একসময় মেয়েটার দুহাত শক্ত করে পিছন দিক চেপে ধরে ওষ্ঠচুম্বনে মেতে উঠল। সে দৃশ্য দেখে নিজেকে চুপ রাখতে না পেরে উত্তেজনায় দু চোখ বন্ধ করে, দুকান দুহাতে চেপে ধরে গলা ফাটিয়ে চিৎকার করে উঠি। সঙ্গে সঙ্গে দুজন দুজনের থেকে ছিটকে দূরে সরে যায়। মেয়েটা লজ্জায় লাল হয়ে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে, আর নির্মল বড় বড় করে আমার দিকে চেয়ে এগিয়ে এসে পিঠে দরাম করে কিল বসিয়ে দেয়। ওমাগো বলেই বসে পড়ি আমি। সঙ্গে সঙ্গে নির্মল চমকিত গলায় বলে ওঠে, ইস, খুব লাগলো বুঝি? দুচোখ উপচে পানি বেরিয়ে এলো আমার। আমার চোখে পানি দেখে নির্মল পিছনের মেয়েটিকে বলল, তৃষা, আজ এসো, কাল মিট করব। মেয়েটা সঙ্গে সঙ্গে রুম থেকে বেরিয়ে যায়। আমি এক হাতে পিঠে চেপে ধরে ওঠে দাঁড়াতেই নির্মল আচমকা কোলে তুলে নিয়ে বিছানায় বসিয়ে আমার সামনে বসে বলে, এভাবে চিৎকার করলে কেন? বার্থডে গিফট নিচ্ছিলাম, ঠিকভাবে নিতেও দিলে না। এবার তুমি দাও গিফট। চোখ কটমট করে চেয়ে বললাম, ছি, এত নীচ তুমি? আবার দেখে ফেলেছি বলে মারলে আমায়? সরো, তোমার মুখ দেখতেও ঘৃণা হচ্ছে। এই শহরের প্রেম মানেই কি শুয়ে পড়া নাকি? সেদিন ফাহিম রুমডেটে গিয়েছিল, আজ তুমি? ছি ছি। নির্মল আমার মুখ চেপে ধরে চোখে চোখ রেখে শান্ত গলায় বলল, ঈশরাগিনী ঘৃণার দৃষ্টি ফেলো না। আমি একদম ফাহিমের মতো শুয়ে পড়িনি, জাস্ট লিপটেস্ট চলছিল। আমি ঠাস করে থাপ্পড় বসিয়ে দিলাম ওর গালে। মুখের ওপর থেকে হাত সরিয়ে অবাক চোখে চেয়ে রইল নির্মল। আমি ঘৃণার সুরে বললাম, সামনে থেকে সর, আমাকে যেতে দে, তোর মুখ যেন আর না দেখি। আমার রাগ দেখে কেমন ভয় পেয়ে যায় নির্মল। আচমকাই আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলে, বিলিভ মি সাবা, গার্লফ্রেন্ডদের খুশি করতে এই কিসটুকুই করি, এর বেশি ওরা আমার থেকে কিছু পায় না। শয়তান, ছাড় আমায়। কয়টা মেয়ের ইজ্জত নষ্ট করেছিস তুই? ছি, আমাকে ছাড়। আমাকে কি গার্লফ্রেন্ড পেয়েছিস যে লুইচ্ছামি করবি আর আমি মেনে নেব? নির্মল আমাকে ছেড়ে দিয়ে আমার চুলগুলো শক্ত করে হাতের মুষ্টিতে নিয়ে টেনে ধরে আর বলে, একদম তুই তুকারি করবি না। অন্তত তোর মুখে তুই মেনে নেব না। তুইও তো করছিস, ছাড় বলছি। আমি করলেও তুমি করবে না সাবা। আর এভাবে রাগ বা ঘৃণাও দেখাবে না। সরি, আর কখনো কাউকে স্পর্শ করব না। আমি ওর কথা শুনে শান্ত হয়ে বলি, দেখো নির্মল, স্পর্শ করো, তবে একজনকে, হাজার জনকে নয়, এবং সে একজন যেন অবশ্যই তোমার স্ত্রী হয়। হাজার হাজার মেয়ের সাথে প্রেম করা, তাদের নোংরা ভাবে ছোঁয়া কোন পুরুষ জাতির কাজ নয়। একজনকে স্পর্শ করতে চাই, একজনকেই স্ত্রী রূপে পেতে চাই, একজনকেই ভালোবাসতে চাই, একজনকেই আমার সকল প্রেম দিতে চাই, সে একজনই হয়ে যাও তুমি। কথাটা শুনে এক ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বিছানা থেকে ওঠে পড়ি, তীক্ষ্ণ চোখে চেয়ে বলি, আমি তোমার সাথে বন্ধুত্ব ছাড়া কোন রিলেশনে জোড়াতে পারবো না। তোমার ঠোঁট দেখলেই আমার বমি আসছে। কত বেটিগর শেপ খেয়েছো কে জানে। তোমাকে রিলেশন করতে কে বলছে? আমি বলছি। আর তোমাকে তো দিনে রাতে আমার ঠোঁট খেতেও বলি নাই, তুমি শুধু আমার বুকে মাথা রেখে আমার অশান্ত বুক শান্ত করবে। আমার মাথা অত সস্তা না যে তোমার বুকে রাখতে যাব। কিল, গুথা দিয়া নাক মুখ ফাটাই ফেলবো। এমন মার মারব না জীবনে আর। মুখের উপর কথা বলার সাহস দেখাবে না, আসো বুকে আসো। ধমকের সুরে বলল নির্মল। আমি ওকে পাত্তা না দিয়ে রুম ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াই। ছাদে বাকিরা আড্ডা দিচ্ছে, সেখানে যাব ভেবেই দ্রুত পা ফেলি। কিন্তু নির্মল আচমকা আমাকে টেনে পিঠে তিনটে কিল বসায় আর বলে, আজ থেকে সবগুলো গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে দিলাম। সেই সাথে আমার ন্যাকা গার্লফ্রেন্ডদের কিসি করাও বন্ধ করে দিলাম। তুমি যেহেতু আমার গার্লফ্রেন্ড বা বউ কোনোটাই হবে না, সেহেতু তোমাকে কিসি করতে পারবো না, তাই বন্ধু হিসেবে তুমি আমার থেকে পাবে শুধুই কিললি। নির্ঝরের জন্মদিন। নির্মল, নির্ঝরের মা এবং ছোট বোন নেহা এসেছে। নির্মলের মাকে দেখেই বোঝা যায় বেশ বড় বাড়ির বউ সে। কিন্তু বিন্দুমায় অহংকার নেই। ছেলে মেয়েগুলোও হয়েছে ঠিক মায়েরই মতন, কি সুন্দর, খুব সহজেই সবার সাথে মিশে যায়, সবাইকে আপন করে নেয়। শুধু বড়টা বোধ হয় একটু বেঁকে গেছে, বড্ড বেশি মেয়েবাজ। হবে নাই বা কেন? যেমন ধনাঢ্য পরিবারের ছেলে, তেমন রূপ যেন চুইয়ে চুইয়ে পড়ছে। সত্যি বলতে তার দিকে মিনিট কয়েক তাকিয়ে থাকলে আপনা আপনিই মুখ দিয়ে এসে যায়। ইস, এমনও পুরুষ হয়! এক দিক বাদে কোনো দিকে যেন কমতি নেই ছেলেটার।
ইয়া লম্বা সুঠাম দেহের অধিকারী, ধবধবে সাদা গায়ের রং, ঠোঁট জোড়াও লালচে গোলাপি, চোখগুলোও কেমন ধবধবে সাদা, চোখের মণিটাও সবার থেকে ডিফারেন্ট, ঘোলাটে চোখে হালকা ব্রাউন মণি, যেন ব্ল্যাক এন্ড ব্রাউনের সংমিশ্রণ। আর চুল, ছেলেদের চুলও এত সিল্কি হতে পারে, ওর চুল না দেখলে জানতেই পারতাম না। এত সুদর্শন, স্মার্ট ছেলেটা সারাক্ষণ চোখের সামনে ঘুরঘুর করে। মেয়েবাজ না হলে না জানি কবেই প্রপোজ করে বসতাম। ছিমনটা বড্ড বেশিই বেশরম হয়ে যাচ্ছে, নয়তো এইভাবে এই মেয়েবাজটার প্রতি আকর্ষণ জন্মায়। ইস, কতই না ভালো হতো যদি নির্মল প্লে বয় না হতো। ছেলেখোর মেয়েরাও যে পিছু ছাড়ে না তার। প্রতি সপ্তাহে তার নামে কত যে চিঠি আসে হিসেবের বাইরে। সুন্দরী মেয়েদের পিছে ছেলেরা হুমড়ি খেয়ে পড়ে শুনতাম। ঢাকা শহরে এসে বুঝতে পারলাম শুধু মেয়েদেরই না, সুদর্শন ছেলেরাও ছাড় পায় না এই শহরে। অহরহ সুন্দরী মেয়েরা যদি কম বয়সী ছেলেদের এত টপকায়, তাহলে সে ছেলেটার ভালো থাকা কি আদেও সহজ ব্যাপার? সবার জন্য হয়তো সহজ নয়। রান্নার তোড়জোড় চলছিল, আমি সাহায্য করছিলাম আন্টিকে। নির্ঝর, নেহা আমি বলতে অজ্ঞান। বাড়ির ভাড়াটিয়াদের সাথে যে মালিকদের সম্পর্ক এত ভালো হয় জানা ছিল না আমার। হয়তো নির্মলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠায় ওর পরিবারের সাথেও আলাদা একটা সম্পর্ক গড়ে উঠেছিল। রান্নার পাশাপাশি আমাদের গল্প চলছিল। নির্ঝর, নেহা আর জেসমিন ড্রয়িং রুমে বসে লুডো খেলছিল। আর নির্মল, সে না জানি সকাল সকাল কোন মেয়ের সাথে লটরপটর করতে বেরিয়ে গেছে। কথার ফাঁকে আন্টি তাদের পরিবারের সকলের গল্পই করলেন। আঙ্কেল শহরের নামকরা ব্যবসায়ী, শহর থেকে ভিতরের দিকেই তাদের বাড়ি। শহরে বেশ কয়েকটা ফ্ল্যাট আছে, একটা বাড়িও আছে, সেটাও ভাড়া দেওয়া। আর এই বাড়ি মানে আমরা যেটায় ভাড়া আছি, এটা আন্টির ভাইয়ের বাসা। ফুল ফ্যামিলি বিদেশে স্যাটেল করেছে, ভার্সিটির কাছে হওয়াতে এই বাসাটায় নির্মল থাকে। মামার অনুমতিতেই নিচের দুরুম ভাড়া দিয়েছে আমার মামিকে। রান্না শেষ হতে হতে দুপুর হয়ে গেল। নির্মলও ফিরল সে সময়। মামি আর আন্টি টেবিলে খাবার বাড়ছিল। আমি সবেই সোফায় বসে ওড়না দিয়ে মুখ মুছছিলাম। ঘামে একদম খারাপ অবস্থা মুখের। হঠাৎই নির্মল খুব সিরিয়াস চোখ মুখে বলল, একটু উপরে এসো সাবা। পারবো না এখন, শাওয়ার নেব, বড্ড খিদে পেয়েছে। বলেই ওঠে দাঁড়াতেই খপ করে আমার ডান হাত চেপে ধরে উপরের দিকে পা বাড়ালো। আমি ভ্রু কুঁচকে প্রশ্ন করলাম, আরে আরে করছো কি, এত কি জরুরি কথা? নির্মল একটা কথাও বলল না, সোজা নিজের রুমে টেনে নিয়ে গিয়ে দরজাটা ঠাস করে বন্ধ করে দিল। আমি দুহাত কোমরে রেখে তীক্ষ্ণ চোখে চেয়ে প্রশ্ন করলাম, কি ভণ্ডামি? চুপ, একদম চুপ। তোমাকে আমি বলেছিলাম ভার্সিটিতে অপরিচিত কারো সাথে কথা না বলতে, সে কথা মনে ছিল না? যাহ বাবা, এত রাগ! ওই ভাইয়াটা টুকটাক প্রশ্ন করছিল, সিনিয়র তাই ভদ্রতা দেখিয়েছি আর কি। কিন্তু তোমার এত জ্বলছে কেন? দেখ সাবা, বাড়াবাড়ি করবি না। আমার থেকে ওদের ভালো করে কেউ চেনে না। তুই জানিস তোর সাথে প্রেম করার জন্য এরা আমাকে চেপে ধরেছে। ওমা, তাই নাকি? বেশ, তো প্রেম করতে চাইতেন পারে, আমি না করলেই হলো। না হলো না, তুই বুঝবি না, এরা পিছু নিয়েছে মানে সম্পর্ক করবে, খাবে দাবে, অতঃপর ছেড়ে দেবে। আর সম্পর্ক না করতে চাইলে মারাত্মকভাবে ক্ষতি করে দেবে। ছি, কি সব ভাষা! শোনো নির্মল, আমি মোটেই ফুটবল মেয়ে নই। ক্ষমতা আছে বলেই এরা যা খুশি তাই করতে পারবে, না দেশে কি আইন কানুন নেই নাকি? জেলে ভরে দেব একদম। নির্মল বিরক্ত হয়ে ক্রুদ্ধ নয়নে আমার দুকাত চেপে ধরে চিৎকার করে বলল, জেলে ভরবি? বড় বড় কথা তাই না? কখন জেলে ভরবি? ক্ষতি করার আগে ওদের কিছু করতে পারবি? আর ক্ষতি হওয়ার পর ফাঁসিতে ঝুলিয়েও কি লাভ? তাছাড়া ক্ষতি করে দিলে, জেলে দিলেও এরা ক্ষমতার জোরে টাকা খাওয়িয়ে ঠিক ছাড়া পাবে, যা ক্ষতি তরি হবে। আমি ভীত হয়ে তাকিয়ে রইলাম ওর দিকে। মিনমিনে গলায় বললাম, এমন কেন নির্মল? আমার এসব ভালো লাগে না। সব কেমন অদ্ভুত লাগছে। আমার অমন ভয়ার্ত মুখ দেখে আচমকাই জড়িয়ে ধরল নির্মল। আদুরে গলায় বলল, কিছু হবে না সাবা, আমি ওদের বলে দিয়েছি তুমি আমার গার্লফ্রেন্ড। বাই চান্স তোমার সাথে দেখা হয়ে গেলে যদি প্রশ্ন করে তোমার সাথে আমার কোন রিলেশনশিপ আছে কিনা, জাস্ট হ্যাঁ বলে দেবে। ওকে ওকে, প্লিজ ছাড়ো আমায়, আমার শরীর শিরশির করে তুমি স্পর্শ করলে। নির্মল ছেড়ে দিল আমায়, ওর ভয়কাতুরে ভাবটা দূর হয়ে চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠল। দুষ্টু হাসি ঠোঁটের কোণায় ফুটিয়ে পা থেকে মাথা অবধি চোখ বুলিয়ে এক গাল টিপে দিয়ে বলল, সো সুইট। ওর আচরণে আমার বেশ সন্দেহ হলো, এই একটুখানি জড়িয়ে ধরার জন্য আবার আমাকে ঢপ দিল না তো।
তেরে গিয়ে প্রশ্নটি করতে যেতেই গলায় তালে ঝুলিয়ে বাথরুমে ঢুকে পড়ল। আর চেঁচিয়ে বলল, যাও যাও ফ্রেশ হয়ে খাবার বারো কর্তা, কিন্তু আজ গিন্নির হাতে বেশ আয়েশ করে খাবে। আমার তখন অন্যরকম অনুভূতি। এই ছেলেটা কেমন আচমকা ছুঁয়ে দেয় আমায়। সে কি বুঝে না একজন পুরুষের এভাবে কোন নারীকে স্পর্শ করতে নেই? গার্লফ্রেন্ডদের স্পর্শ করে সে, না হয় তারা ওর গার্লফ্রেন্ড, আমি তো গার্লফ্রেন্ড নই। সব অনুভূতির আগুন নিভিয়ে দিয়ে নিজেকে স্বাভাবিক রেখে বললাম, ওরে আমার কর্তারে, 12 নারীর লিপটেস্ট করে আসছে আমাকে গিন্নি বানাতে। তোর আশায় সেগুড়ে বালি বলেই ভেংচি কেটে চলে এলাম রুম থেকে। সেদিনটি বেশ কাটলো আমাদের, ধীরে ধীরে নির্মলের সাথেও সম্পর্কটা বেশ মজবুত হয়ে গেল। শহরের জীবন বেশ কঠিন, কিন্তু আমার সেই কঠিন জীবনটাকে সহজ করে দিয়েছিল নির্মল। নামের মতোই পুরোটাই নির্মল ছিল ও। কঠিন হতো তখন যখন আমায় কোন ছেলে প্রপোজ করত, যখন আমি বন্ধু মহলের বাইরে কোন ছেলের সাথে মিশতাম। সব সময় বলতো, দেখো সাবা, ভালোবাসার নাম করে অনেকেই আসবে জীবনে, কাউকে ঠাঁই দিও না প্লিজ। বন্ধু হিসেবে আমি তোমার ক্ষতি চাই না। এ শহরে অনেক ছেলেই আছে, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। সবাই কিন্তু আমার মতন প্রকাশ্যে কিছু করে না। আমি যা করি একদম ওপেন, আমি হলাম একটি বইয়ের এক একটি পাতা, যাকে খুব মনোযোগ দিয়ে পড়লেই বুঝে নেওয়া যায়। কিন্তু বাকিরা কিন্তু বইয়ের পাতা নয়। ওর কথায় আমি উত্তর দিতাম, আমি এসব প্রেম ভালোবাসা বিশ্বাস করি না, আর না এসবে আমার কোন আগ্রহ আছে। আমার এসব ফালতু ফিলিংস কারো প্রতি কখনোই আসবে না ইনশাআল্লাহ। আমার সে কথাটি শুনে বেচারার ফর্সা মুখটা একদম লালটকটকে হয়ে যেত। তা দেখে ওর সামনের চুলগুলো এলোমেলো করে দিয়ে হিহি করে হেসে উঠতাম আমি। ওর অনুভূতিগুলোকে বুঝেও না বোঝার ভান করতাম। হয়তো এই ভানটা আমি করতাম না যদি না ওর জীবনে একের অধিক মেয়ের আসা যাওয়া থাকতো। সবকিছুর বাইরে আমরা আমাদের বন্ধুত্বের সম্পর্কে খুব সিরিয়াস ছিলাম। ওকে আগাগোড়া খুব গভীরভাবেই জেনে যাই আমি। আমার বিষয়েও সবটা জানতো নির্মল। রোজ রাতে ছাদে বসে অনেকটা সময় গল্প করতাম আমরা। জেসমিন তাড়াতাড়ি ঘুমিয়ে যেত, কিন্তু আমি আর নির্মল ছাদে বসে আড্ডা দিতাম। আমি আমার গ্রাম্য জীবনের গল্প শোনাতাম ওকে, আর ও শোনাতো ওর শহরে জীবনের গল্প। ছুটিতে বাড়ি গেলে নির্মল আমায় বাসে উঠিয়ে দিত, হাত ধরে অনেকটা সময় মুখের দিকে চেয়ে থাকতো আর বলতো, ইস তুমি যদি আমার গার্লফ্রেন্ড হতে, একটুখানি ঠোঁট ছুঁয়ে দিতাম এই কপালটায়। আর বলতো, যাও না যাও বাড়ি যাও, এবার শিওর পেট মোটা মাথা ফাটা লোকের সাথে বিয়ে পড়িয়ে দেবে। ভয় নেই, তুমি চাইলে বাসরঘর থেকে উঠিয়ে নিয়ে এসে বউ করব আমার। মানুষটার তো সবই ঠিক ছিল, তাহলে এই মেয়ে রোগটা কেন হলো? একদিন আমি সিদ্ধান্ত নেই আমার বন্ধুদের মধ্যে যার যার এই রোগটা রয়েছে সবগুলোর সাথে ব্রেকআপ করব। হ্যাঁ, বন্ধুত্বের ব্রেকআপ। ইতিমধ্যেই ফাহিমের সাথে আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে গেছে। এর কারণ নির্মল আমায় না বললেও আমি রাব্বির থেকে জেনে গেছিলাম। ফাহিম সব সময় অন্য নজরে দেখতো আমায়। প্রপোজ করতে চেয়েছিল, নির্মলের জন্য পারেনি। তাই বলে থেমেছিল না, নোংরা দৃষ্টি ফেলতো সব সময়। সেবার লুডু খেলতে গিয়ে বন্ধুদের মধ্যে বেশ ঝগড়া চলছিল। আমি তো ঝগড়ার মুডেই ছিলাম, কখন আমার শরীর থেকে ওড়না সরে গিয়েছিল খেয়ালই নেই। ফাহিম নাকি সে সময় কামুক দৃষ্টি ফেলেছিল আমার দিকে। আমার নজরে পড়েনি, শুধু মনে আছে সেদিন সকলের সামনেই নির্মল ওড়না ঠিক করে দিয়েছিল আমার। তারপর থেকেই নির্মলের সাথে ফাহিমের সম্পর্ক নষ্ট হয়ে যায়। নির্মলকেও প্রচুর থ্রেট দেই, যদি এই সব বাদ না দেয় তাহলে ওদের বাড়ি ছেড়ে অন্য বাড়ি ভাড়া নেব আমরা। ব্যাস কাজ হয়ে যায়, বেচারার চোখ মুখের অবস্থা নাজেহাল। কিন্তু এই অবস্থাটার আসল কারণ কি? আমরা চলে যাব তাই, নাকি গার্লফ্রেন্ড জাতি থেকে নিজেকে গুটিয়ে নিতে হবে তাই? পুরো 3 দিন নাওয়া খাওয়া পর্যন্ত করে না, নির্ঝরের কাছে শুনি রাতে নাকি নিঃশব্দে কাঁদেও। আমি বেশ চিন্তায় পড়ে গেলাম ওকে নিয়ে। যতদূর জানি কোন মেয়ের প্রতি দুর্বলতা নেই ওর, আমাকে মাঝে মাঝে ইমোশনাল কথা বললেও সেটা নিছক মজা। তাহলে অশ্রু বিসর্জনের রহস্যটা কি? শুনেছি মন খারাপ থাকলে মশাই গিটারে টুংটাং শব্দ তুলে গান গায়, সেদিনও রাতে ছাদের এক কোনায় বসে গান গাইছিল। আমি নিঃশব্দে ওর পাশে গিয়ে বসি। ও চুপ হয়ে যায়। আমি দুহাঁটুতে হাত বেঁধে বসে প্রশ্ন করি, গার্লফ্রেন্ডদের মিস করছো? না, আমার প্রিয়কে মিস করছিলাম, এখন আর করছি না। তাই কে প্রিয় তোমার? বললে বিশ্বাস করবে। বলোই না আগে শুনি। আচমকাই আমার দুহাত নিজের দুহাতে মুষ্টিবদ্ধ করে নিয়ে মোহময় চোখে চেয়ে বলল,
আমার প্রিয় শুধুই তুমি সাবা। ওর কথা শুনে রাগে ফেটে পড়লাম আমি। এক ঝটকায় ওর হাত সরিয়ে দিয়ে ত্যাজি গলায় বললাম, আর একটা কথাও বলবে না তুমি? লজ্জা করে না তোমার? ভাবলে কি করে দিনের পর দিন এভাবে আবেগপ্রবণ কথা বলে আমাকে তুমি ইমপ্রেস করতে পারবে? দেখো নির্মল, আমি তোমার মতো নই। আমি খুব সাধারণ পরিবারের সাধারণ একটি মেয়ে। পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানোর জন্য এই শহরে এসেছি। এসব প্রেম ভালোবাসা করার জন্য আসিনি। আমাদের পরিবারটা তোমাদের মতন নয়, সেখানে ছেলে বন্ধু থাকা মানেই মারাত্মক অপরাধ। প্রেম ভালোবাসার সম্পর্কে জড়ানো মানে খুবই ঘৃণিত একটি কাজ। তোমার সাথে বন্ধুত্বের সম্পর্কে জড়িয়েছি, এই অনেকের বেশি কিছু সম্ভব নয়। তাছাড়া অহরহ মেয়ের সংস্পর্শে এসে আমার মতো মেয়েকে চাওয়া নিছক বোকামি। আমার জীবনে কোন পুরুষ ছিল না, এখনো নেই, ফিউচারে যে আসবে সে হবে আমার হাজবেন্ড, আর কেউ নয়। আমার হাজবেন্ড নিশ্চয়ই আমারই মতন হবে। সব ছেড়ে দেব সেদিনের পর কোন মেয়েকে স্পর্শ করিনি সাবা, আজকের পর যোগাযোগও বিচ্ছিন্ন থাকবে। ওর কথা শুনে তাচ্ছিল্যের হাসি দিয়ে বললাম, নারী নেশা কাটানো কি এতই সহজ? কথাটা শুনে নির্মল ভয়ঙ্কর রেগে গেল। আমাকে একটানে নিজের খুব কাছে নিয়ে কোমরে শক্ত করে চেপে ধরল। ব্যথায় কুকিয়ে উঠলাম আমি। বললাম, ছাড়ো নির্মল, তুমি নিজের মধ্যে নেই। হ্যাঁ নেই, তোর মধ্যে চলে গেছি আমি। প্লিজ সাবা, এভাবে আমাকে অবহেলা করিস না, মরে যাব। বিশ্বাস কর, আমি কোন মেয়ের সাথে ফাহিমের মতো ইন্টিমেট হইনি। সুযোগ থাকলেও হইনি, এতটা খারাপও নই আমি। যতটা আছি তুই ভালো করে নে সাবা প্লিজ। আমি ওর সাথে ধস্তাধস্তি শুরু করে দেই, কিন্তু ও আমাকে কিছুতেই নিজের থেকে দূরে যেতে দেয় না। প্রচণ্ড জোর খাটিয়ে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে, আমি তোকে ছাড়া থাকতে পারবো না সাবা, প্লিজ একটা সুযোগ দে আমায়। সেদিনের পর নির্মলকে এড়িয়ে চলতে শুরু করি। ওর চোখ মুখ দেখেই বুঝতে পারছিলাম ও ঠিক নেই। আমার ইগনোর সহ্য করতে পারছে না। কিন্তু আমিও তো অসহায়। একদিকে আমার পরিবার, অন্যদিকে ওর প্রতি কিছুটা ঘৃণাও কাজ করতো আমার। তাছাড়া পরিবারের সাথে যুদ্ধ করে শহরে এসে পড়াশোনা করছি। এর মধ্যে এসব সম্পর্কে জড়িয়ে গেলে পরিবার যদি জানতে পারে, আমার পড়াশোনা মাঝপথে বন্ধ হয়ে যাবে। মায়ের ওপর অত্যাচার বাড়বে এবং বিয়ের জন্য চাপ আসবে। সব মিলিয়ে আসন্ন আবেগকে নিয়ন্ত্রণ করে ফেললাম। কিন্তু ভালোবাসাকে কি নিয়ন্ত্রণ করা যায়? যে মেয়েটা এক আকাশ স্বপ্ন নিয়ে, প্রবল আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদা নিয়ে এই শহরের বুকে পা ফেলেছিল, যার স্বপ্নের তালিকায় ছিল শুধু পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানো, পরিবারের পাশে দাঁড়ানো, তার স্বপ্নের তালিকায় হুট করে জায়গা করে নিল নির্মল নামক মানবটি। নিজের আত্মবিশ্বাসকে ভেঙে গুড়িয়ে দিল নিজেরই মন। কি নির্মমতা হয়! নিজের মনকেও আজকাল বিশ্বাস করা যায় না হয়। যেদিন বুঝে গেলাম অদৃশ্য এক মায়ার জালে আটকে পড়ে গেছি, সেদিন থেকে মানতে শুরু করলাম পৃথিবীর সবচেয়ে বড় বিশ্বাসঘাতকের নাম হচ্ছে আপনমন। কিন্তু সেই বিশ্বাসঘাতকতার খবর জানতে দিলাম না কাউকে। বিশ্বাসঘাতকতার কথা যে কাউকে জানাতে নেই, এ ভীষণ লজ্জার কথা। ঈদের ছুটিতে গ্রামে গিয়েছিলাম। ইচ্ছে ছিল আম্মার সাথে 10-12 দিন কাটাবো। বড় আপু ঈদের তৃতীয় দিন আসবে। সে নাকি প্রেগনেন্ট। খালামুনি হব আমি, আনন্দে কুটি কুটি মন আমার, কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ ঠাঁই পেল না আমার মনে। মেয়ে জাতির পরম শত্রু ঘটক মহাশয় হাজির হলেন ঈদের দ্বিতীয় দিন। যিনি আমার জন্য শুধু শত্রু পক্ষ নয়, বরং ভয়ানক শত্রু পক্ষ। আমাদের গ্রামের চেয়ারম্যান সাহেব পাঠিয়েছেন ওনাকে। বড় আপুর বিয়ে দিতে গিয়ে আব্বা বেশ ঋণগ্রস্ত হয়। চড়ায় যেটুকু জমিজমা ছিল সব টাকার বিনিময়ে লাগিয়েছিলেন অনেক আগেই। আপুর বিয়ে দিতে গিয়ে বাড়িটাও বন্ধক দিয়েছেন। গোপন সুয়ে খবর পেলাম বাড়িটা বন্ধক দিয়েছেন চেয়ারম্যান সাহেবের কাছেই। এই নিয়ে চাচাদের সাথেও তর্কবিতর্ক হয়েছে বহুবার। বাড়ি ছাড়ানোর সম্পূর্ণ দায়ভার আব্বারই। চেয়ারম্যান সাহেব প্রস্তাব পাঠিয়েছেন আব্বাকে, আমাকে বউ করবেন তিনি। এর বিনিময়ে বাড়ি বিনা পয়সায় ছাড়িয়ে দেবেন। কথাটা শোনামাই আগুন ধরে যায় আমার মাথায়। কি জঘন্য প্রস্তাব! 40-এর কাছাকাছি বয়স, বউ মারা গেছে, বছরও গড়ায়নি। ছোট ছোট ছেলেমেয়ে রয়েছে ঘরে। আমার বয়স 20, সে হিসেবে দেখতে গেলে বাবার বয়সী লোক। সেই কিনা টাকার পরিবর্তে আমায় বউ করে ঘরে তুলতে চাইছে। ওই লোকটার কথা না হয় বাদই দিলাম। বড় ঘরের ছোট মনমানসিকতার লোক সে, তা আর বোঝার বাকি থাকে না। কিন্তু আমার আব্বা, সে কি করে নিজ সন্তানের সাথে এমন জঘন্য কাজ করতে পারে? সে কি করে খুশিতে গদগদ হয়ে ঘটককে কথা দিয়ে দিল ছোট মেয়েকে তার কাছেই দেবে?
একবারও কি প্রয়োজন বোধ করল না মেয়ের অনুমতি নেওয়ার? একবারও জানতে ইচ্ছে করল না মেয়ে কি চায়? নিজের অল্প বয়সী শিক্ষিত মেয়েকে অমন বয়স্ক অশিক্ষিত বাচ্চার বাবার সাথে বিয়েতে মতো দিয়ে দিল। নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারলাম না। পড়াশোনা করে শিক্ষিত হচ্ছি না, অন্যায়ের প্রতিবাদী যদি না করতে পারি তাহলে এই শিক্ষার মূল্য কি? প্রতিবাদ করলাম আব্বার সাথে। বিনিময়ে কিছু বিশ্রী গালি পেলাম। আর যাই সহ্য করি না কেন এই গালি জিনিসটা আমি একদমই সহ্য করতে পারি না। গ্রামের কিছু অশিক্ষিত বিকৃত মস্তিষ্কের মানুষরা আর কিছু পারুক না পারুক যে কোন বিষয়ে জিততে না পারলে কিছু বিশ্রী গালি ঠিক আওড়াবে। দুর্বলদের প্রধান অস্ত্রই হচ্ছে গালি। তারা যখন তর্ক করে যুক্তিতে না পারে তখন গালিকেই প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করে। কিন্তু বাবা হয়ে মেয়েকে অমন নিকৃষ্ট ভাষায় গালি দেবে? সহ্য করতে না পেরে উচ্চ স্বরে বলে উঠলাম, তুমি বাবা নামের কলঙ্ক। আব্বা তখন ঝাড়ু হাতে তেড়ে এসে কয়েকটা লাগালো পিঠে। আম্মা বাধা দিতে এলেই আম্মাকেও ইচ্ছে রকম মারল। আমি ফেরাতে গেলে কত যে চর থাপ্পড় খেলাম হিসেবের বাইরে। দাদি তার ঘরে মুখে কুলু পেতে বসে রইল। চাচি ঘরে খিল দিয়ে ছেলেমেয়েদের নিয়ে নিশ্চুপ রইল। ঝগড়া মারামারি সমাপ্তি ঘটিয়ে আব্বা যখন বাজারে চলে গেলেন, আমি তখন ব্যাগ বয়ে গুছিয়ে আম্মার থেকে বাস রিক্সা ভাড়া নিয়ে বেরিয়ে পড়লাম শহরের উদ্দেশ্যে। আসার সময় আম্মা আদর করে কপালে চুমু খেয়ে বলে দিলেন, সাবা মারে, যতদিন বেঁচে আছি যা পারি তা দিয়েই তোরে পড়াশোনা করামু, তুই চিন্তা করিস না। অনেক বড় হবি মা, অনেক দূর আগাবি, তুই দেখিস। আম্বর এই দুঃখ একদিন দূর হবই। আমি আম্মার মাথায় হাত বুলিয়ে হাতের উল্টো পিঠে চুমু খেয়ে বললাম, আম্মা চিন্তা করো না, এবার গিয়ে টিউশনি করিয়ে হলেও নিজের খরচ নিজে চালাবো, তোমাকে আর কষ্ট করতে হবে না। একটু সাবধানে থেকো আম্মা, ঠিকঠাক একটা ব্যবস্থা হলে নিজের খরচ চালানোর মতো কর্ম পেলে তোমাকে এই নরক থেকে নিয়ে যাব ইনশাআল্লাহ। আপুকে বলো সাবধানে যেন থাকে। রাত তখন 1:02 বাজে। বাস থেকে নামতেই নির্মলকে পাই। আমাদের বাস স্ট্যান্ডের এক দোকান থেকেই নির্মলের ফোনে ফোন করে জানিয়েছিলাম। সে সময় মোবাইল ফোন হাতে গোনা কয়েকজন ব্যবহার করত। আমাদের বাড়ির কারোরই মোবাইল ফোন ছিল না, যার ফলে দোকান থেকেই ফোন করতে হয় নির্মলকে। মামি বা জেসমিন কেউই ফোন ব্যবহার করে না। মামা জানিয়েছে বিদেশ থেকেই মোবাইল পাঠাবে মামি এবং জেসমিনকে। অতরাতে ভরসা করার মতো এই শহরে নির্মল ছাড়া কাউকে পাইনি আমি। আমার অতি বিপদে অতি কষ্টের মুহূর্তে যে নামটি সর্বপ্রথম এসেছে সে হলো নির্মল। আমি বড্ড স্বার্থপর, সুখের সময় মানুষটাকে একবার স্মরণ না করলেও দুঃখের সময় হাজারবার স্মরণ করতাম। তখনও জানতাম না আমার সুখ দুঃখের সবের সঙ্গী হবে শুধুই নির্মল। আমাকে বাস থেকে নামতে দেখেই ওর ঘর্মাক্ত চিন্তান্বিত মুখে উজ্জ্বলতা ফুটে ওঠে। এক গাল হেসে এগিয়ে এলো নির্মল। স্বস্তির এক নিঃশ্বাস ফেলে আমার হাতে থাকা ব্যাগটা নিজ হাতে নিয়ে রিকশা ডেকে বসে পড়ল। আমিও নিঃশব্দে মাথা নিচু করে ওর পাশে বসলাম। আম্মার পর দ্বিতীয় কাউকে দেখলাম আমার জন্য এত উদ্গ্রীব হতে। রিকশা চলছিল আপনগতিতে, নির্মল ওটা সেটা প্রশ্ন করছিল। আমি কিছুরই উত্তর দিচ্ছিলাম না। অবশেষে বাসার সামনে এসে ভাড়া মিটিয়ে আমার দিকে তাকাতেই ওর কিছু খটকা লাগে বোধ হয়, খানিকটা দৌড়েই বাসার ভিতরে ঢুকে। কিন্তু আমি ওর সামনে পড়তে চাইনি। দেখাতে চাইনি আমার আবেগকে, আমার দুর্বলতাকে, চাইনি দেখাতে আমার দু চোখের অশ্রুপাতকে। গোপন করতে চেয়েছি আমার সব দুঃখ কষ্টকে, কিন্তু পারিনি। পৃথিবীতে বোধ হয় প্রত্যেক মানুষেরই একজন করে ব্যক্তিগত মানুষ থাকে, যাকে না চাইতেও সব ব্যক্তিগত কথা বলা হয়ে যায়। নির্মল আমার সেই ব্যক্তিগত মানুষ। আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনা শুনে সে কি রাগর, আমার দুগালে স্পষ্ট হয়ে ওঠা পাঁচাঙ্গুলের দাগর বুকে যেন ঝড় বয়ে দিয়েছিল। ওর চোখ মুখ ভীষণ রকমের লালচে বর্ণ ধারণ করেছিল। আমার দুপা জড়িয়ে চিৎকার করে কেঁদেছিল, আমাকে অনুভব করাতে বাধ্য করেছিল ওর বুকের রক্তক্ষরণ যন্ত্রণাকে। বলেছিল, প্লিজ সাবা, আমাকে একটা সুযোগ দাও। আমি নিজে গিয়ে তোমার বাবা মায়ের সঙ্গে কথা বলবো। প্রয়োজনে আমার পরিবারকেও পাঠাবো। আর ফিরিয়ে দিও না প্রিয়, আমি যে আর এই দূরত্ব সইতে পারছি না দুচোখে তোমার এই আঘাত দেখে সহ্য করতে। আবেগে গা ভাসিয়ে খুব শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কাদার কথা থাকলেও সেদিন আমি সেটা করিনি। নিজেকে নিয়ন্ত্রণ করে ফেলি খুব সহজেই। আমার মন পাথরের ন্যায় শক্ত। শক্ত মানুষের পাষাণ মন তো থাকবেই।
এই শক্ত মানবীর কঠিন হৃদয়ের সাক্ষী সেদিন শুধু নির্মল হয়নি, হয়েছিল নির্ঝর, জেসমিন এবং মামি। শেষ পর্যন্ত মামিও আমাকে বুঝিয়েছিল, কিন্তু আমি শুধু এটুকুই বলেছিলাম, এই শহরে আমি ভালোবাসার মানুষ, নিশ্চিন্ত একটা বুক খুঁজতে আসিনি মামি। অনেক লড়াই করে এ শহরে এসেছি আমি। জিতাই ফিরবো, কাউকে আঙুল তোলার সুযোগটুকুও দেব না। আমার সে কথাগুলো শুনে করুণ চোখে চেয়ে থাকে নির্মল। অনেকটা সময় পর এক দীর্ঘশ্বাস ফেলে নিথর হয়ে একরাশ ব্যর্থতাকে বুকে জড়িয়ে নিজ ঘরে ফিরে যায়। যাওয়ার পরপরই নির্ঝরকে দিয়ে ব্যথা কমানোর মলম ঠিকই পাঠিয়ে দেয়। গালে পড়া মারের দাগ যে ওর হৃদয়েও দাগ কেটে দিয়েছিল। হৃদয়ের দাগ উপেক্ষা করতে পারে নাকি সে? আমাদের মধ্যে প্রেম ভালোবাসার সম্পর্ক গড়ে তুলতে চায়নি। নির্মল চাইলেও কখনো জোর করেনি, আমার ইচ্ছেকে সর্বদা সম্মান করেছে। বন্ধুত্বের যথার্থ মূল্যায়নও দিয়েছে। পাশে থেকেছে সব সময়। মাঝে মাঝে মাথা নত করে জানিয়েছে মনের কথাগুলো, বিনিময়ে পেয়েছে শুধুই অবহেলা। তবুও কমতি রাখেনি কিছুরই, না ভালোবাসায় না বন্ধুত্বে। আমি টিউশনি করিয়ে নিজের খরচ নিজে চালাবো, এটা যেন মানতেই পারছিল না নির্মল। কিন্তু আমি যখন আমার আত্মমর্যাদায় অটল এবং পরনির্ভরশীল নই, সেখানে ওর আর কিছু করার থাকে না। বরং প্রতিনিয়ত মোহিত হয়ে পড়ত আমার ব্যক্তিত্বে, এবং নিজেকেও আত্মনির্ভরশীল করে তোলার জন্য বিচলিত হয়ে গেল। আমি অন্যের বাসায় গিয়ে টিউশনি করাবো, এটা হজম হচ্ছিল না ওর। আবার আমাকে বাধা দিতেও পারছিল না। পুরো 3 দিন চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিল ছোট ছোট বাচ্চাদের প্রাইভেট পড়াবে। যদি দেখা যায় বাচ্চাদের পরিমাণ বেড়ে গেছে, তাহলে না হয় একটা কোচিং সেন্টার খুলে ফেলা যাবে। অন্যের বাড়িতে গিয়ে টিউশনি না করিয়ে বরং নিজেদের বাসারই একটা রুম বাচ্চাদের পড়ানোর জন্য ফিক্সড করা হবে। ঘুরে ঘুরে বাচ্চা জোগাড়ের দায়িত্ব পড়ে নির্মলের বন্ধুবান্ধব এবং বড় ভাইদের ওপর। অবশেষে আশেপাশেরই বেশ অনেকগুলো বাচ্চা জোগাড় হয়ে যায়। টিচার হিসেবে জয়েন করি আমি এবং নির্মল। পাশাপাশি নির্ঝর আর জেসমিনও পড়াতো। শুরু হয়ে যায় পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব। নির্মলের এসব প্রয়োজন ছিল না, তবুও সে অংশগ্রহণ করেছিল শুধু আমার জন্য। আমাকে আত্মনির্ভরশীল করার পাশাপাশি হয়ে উঠছিল নিজেও আত্মনির্ভরশীল। একসময় দেখা গেল বাবার থেকে নিজের হাত খরচ নেওয়াটাও বাদ দিয়ে দিল। আমি আশ্চর্য হয়ে সেদিন দেখেছিলাম ভালোবেসে বড়লোকের ছেলেটির ঠিক কতখানি অধঃপতন হলো। হ্যাঁ, সকলের ভাষায় যেটা অধঃপতন, আমার ভাষায় সেটা আমার অহংকার। এত ব্যস্ততার ভিড়ে নির্মল তার এক ঝাঁক গার্লফ্রেন্ডদের ভুলে গেলেও ভুলতে পারেনি আমাকে। পারবে কি করে? তার হৃদয়ে যে সর্বক্ষণই আমার বিচরণ। পড়াশোনা, বন্ধুদের সাথে আড্ডা, বাচ্চাদের পড়ানো, কখনো কখনো ছাদে বাচ্চাদের নিয়ে ক্রিকেট খেলা, বেশ যাচ্ছিল দিনগুলো। নিয়ম করে সকালে দুভাই আমার হাতে কফি খেত। বিকেল বেলা খেত মুড়ি ভর্তা। আমি যখন কোন কাজ করতাম, নির্মল তখন ওর পূর্ণাঙ্গ দৃষ্টি ফেলত আমার ওপর, খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখত আমায়। আচমকা যখন ওর চোখে আমার চোখ পড়ে যেত, ভুবন ভুলানো এক হাসি দিত, এগিয়ে এসে কানের কাছে মুখ এনে সুরেলা গলায় বলতো, ওহে প্রিয়, একটিবারের জন্যও কি এই অধমের ভালোবাসাকে মান্যতাদান করা যায় না? প্রশ্নটি শুনতাই আমার থমথমে মুখ ভেসে উঠত ওর হৃদয়। কিছু অনুভূতি থাকে যা কখনোই কোনোভাবে প্রকাশ করা যায় না। সময়, পরিস্থিতি, ভাগ্য এতটাই নিষ্ঠুর হয় যে বহু মানুষের অজস্র আবেগকে, অনুভূতিকে সেই নিষ্ঠুরতার শিকার হতে হয়। এ পৃথিবীতে অসংখ্য মানুষ রয়েছে। রয়েছে অসংখ্য মানুষের না বলা কথা, সুপ্ত অনুভূতি। তাদের সেই অপ্রকাশিত অনুভূতি সবসময় প্রকাশ পায় না। পরিবারের কথা ভেবে, সমাজের কথা ভেবে অনুভূতিগুলোর মৃত্যু ঘটাতে হয়, কিন্তু আমি না পারছিলাম মৃত্যু ঘটাতে, না পারছিলাম সম্পূর্ণভাবে প্রাণ দিতে। এ যেন গলায় আটকে থাকা কাঁটার মতন, না উগড়ে ফেলা যায় না গিলে ফেলা যায়। আমার মনের সুপ্ত কোণে চেপে রাখা গভীর সেই অনুভূতিকে হুটহাট খোঁচাত নির্মল। আর আমার মুখটা হয়ে যেত বিষণ্ণ। সেই মুখশ্রী দেখে নির্মলও কেমন হয়ে যেত, নিজেকে কি করে যে সামলাতো, সেই সাথে আমাকেও সামলে নিত নিখুঁতভাবে। হু হা করে হেসে উঠত, কখনো পিঠে কিল বসিয়ে দিত, কখনো বা মাথায় একটা গাঁটটা মেরে বলতো, ওহে পাষণ্ড হৃদয়ের অধিকারিণী, অহে আমার নির্মল হৃদয় হরণকারিণী। ঐন্দ্রজালিক একরাশ মুগ্ধতায় পরিপূর্ণ এই মুখশ্রীর আচমকাই ক্ষুণ্ণ রূপের অবসান ঘটিয়ে এই অধমকে ধন্য করে দাও প্রিয়। অসহায় মুখ, করুণ দুটো চোখ, ভয়ার্ত হৃদস্পন্দন নিয়ে সুদর্শন পুরুষটি কবিদের ন্যায় বুলিয়া ওড়াচ্ছে, তা দেখে কি রাগী লুক বা বিষণ্ণ মনে থাকা যায়?
হেসে ফেলতাম আমি, চোখ পিটপিট করে ও বোঝার চেষ্টা করত কতখানি খুশি আমি। আমি তখন ওর কপালে ছড়িয়ে ছিটিয়ে থাকা চুলগুলো এলোমেলো করে দিয়ে হিহি করে হেসে উঠতাম আর ও মাথা চুলকে এলোমেলো দৃষ্টি ফেলত। আমি এক ভেঙচি কেটে কাজে মন দিতাম, বেচারা তখন এক হাত পকেটে গুজে আরেক হাতে ওটা সেটা ধরত। কখনো আমার ওড়নার এক কোণা নিয়ে নাড়াচাড়া করত আর পিছন পিছন ঘুরত, সে সময় ওর মুখটা কি যে ইনোসেন্ট লাগতো বলে বোঝানো সম্ভব নয়। সরস্বতীর বিয়ে। বিয়ের দিন জেসমিন সকাল সকালই চলে গেছে ওদের বাড়ি। শহর থেকে বেশ দূরে, গ্রামের দিকে বাড়ি ওর। বাইকে 40 মিনিটের মতো লাগে। অন্যান্য বান্ধবীদের সাথেই চলে গেছে জেসমিন। যাওয়ার পরই সরস্বতী আমাকে দেখতে না পেয়ে ভীষণ রেগে যায়। আমার যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু সরস্বতী ফোন করে প্রচণ্ড রাগারাগি করল। আবার লোভও দেখালো ওদের বিয়েতে নাকি বেশ মজা হয়। এর আগে কখনো হিন্দু বিয়ের অনুষ্ঠান দেখা হয়নি। নির্মল আমাকে রেডি হতে বলেই বেরিয়ে গিয়েছিল, কিন্তু ঘণ্টাখানেক বাদে এসেই দরজায় করাঘাত করতে শুরু করল। সবে শাড়ির কুচি দিচ্ছি তখন এমন ভাবে কড়া নাড়ছে যে কান ফেটে যাচ্ছিল। আবার তাড়াহুড়োয় ঠিকভাবে শাড়ি পরতেও পারছিলাম না। রেগেমেগে চিৎকার করে বললাম, তুমি চলে যাও, আমি নির্ঝরকে বলবো আমায় পৌঁছে দিতে। তোমার ভীষণ তাড়া, তাই তুমি যেতে পারো। বড় ভাইয়ের দিকে নজর পড়ে না, শুধু ছোটটার দিকে নজর, লুচু মাইয়া। ওরে আমার সাধু পুরুষ রে। সাধু তো হতেই চাইছি সুইটহার্ট, সুযোগটাই তো দিচ্ছ না। দেব না। আর কোন সারা শব্দ পেলাম না। পুরো 1 ঘন্টা সময় নিয়ে বেশ ভালোভাবে রেডি হয়ে বের হলাম। নির্মল তখন দরজার পাশেই দাঁড়িয়েছিল। সাদা পাঞ্জাবির ওপর মুজিব কোট পরা, চোখে কালো চশমা, হাতে ঘড়ি, দেখতে কোন হিরোর থেকে কোন অংশে কম লাগছে না। মনে মনে একটু ভেঙচি কেটে দিলাম। আমাকে বের হতে দেখেই এক হাত বুকের বাপাশে চেপে ধরে আহত গলায় বলে উঠল, ওহে পাষণ্ডময়, এই নির্মল হৃদয়টা আর কত আঘাতপ্রাপ্ত হবে। ওহে পাষণ্ডময়, তোমার দিলে কি একটু দয়াও হয় না? ওহে দুর্বৃত্ত পুরুষ, ছাটার বাড়ি খেতে না চাইলে মুখটা বন্ধ রেখে চলো। বলেই পাশ কাটাতে নিতেই আমার হাত টেনে ধরল। আমি বিরক্ত হয়ে কড়া গলায় বললাম, বের হওয়ার সময় এমন বেহায়াপনা না করলেই কি নয়? একটি বার কি প্রিয় সম্বোধন করা যায় না মোর প্রিয়? মেজাজটা প্রচণ্ড খারাপ হয়ে গেল। এক ঝটকায় হাতটা ছাড়িয়ে মামির রুমে গিয়ে মামিকে বলে বেরিয়ে পড়লাম। বাইকে বসার পরও ওর সাথে কথা বলছিলাম না। রাস্তায় অনেক ছেলে মেয়ে আমাদের দিকে তাকিয়েছিল। নির্মল সাদা পাঞ্জাবি আর আমি সাদা জর্জেট শাড়ি, যার জমিনে গোল্ড কালার চুমকি দিয়ে কারুকাজ করা ছিল। শাড়িটা মামিরই। নির্মলের ড্রেসআপের সাথে আমার ড্রেসআপের কালার ম্যাচ হওয়াতে অনেকেই আমাদের কাপল ভেবেই হা করে চেয়েছিল। বিষয়টা নির্মল বেশ এনজয় করলেও আমি চরম বিরক্ত হচ্ছিলাম। ওর মিটিমিটি হাসিতে আমার গা জ্বলে যাচ্ছিল। সহ্য করতে না পেরে শেষে পিছন থেকে ওর চুল বেশ শক্ত করে টেনে ধরি। ব্যথায় ও শুধু আউজ করে ওঠে, তবুও মুখের হাসি একটুর জন্য উধাও হয়নি। ব্যর্থ হয়ে নিজেও হেসে ফেললাম। নির্মল গলা উঁচিয়ে বলল, এই সাবা শাড়িতে তোমায় একদম হুড়পড়ির মতন লাগে। সাদা শাড়িতে কোন রমণীকে এত অস্থির লাগে তোমায় না দেখলে জানতেই পারতাম না। একদম শুভ্রময়ী, আমার শুভ্রময়ী। আমি ওর পিঠে কিল দিয়ে বললাম, ফাউল কথা বাদ দিয়ে চুপচাপ বাইক চালাও, নয়তো লাফ দিব। এই না জানে মান, বিয়ের আগেই বিধবা হওয়ার শখ নেই আমার। আগে কখনো হিন্দু বিয়ে দেখিনি, সেবারই প্রথম। বেশ এনজয় করেছি সরস্বতীর বিয়েতে। সেই সাথে বিনোদনও নিয়েছি অনেক। এক ঝাঁক মেয়েরা এসে বেশ লটর পটর করার চেষ্টা করে নির্মলের সাথে, কিন্তু নির্মল তাদের পাত্তাই দেয়নি, সব সময় আমার পিছু ঘুরঘুর করেছে আর বলেছে, আহা আমি কত ভালো হয়ে গেছি, তবুও আমার প্রেয়সীর মন গলে না। আমি ভেঙচি কেটে বলি, এ জীবনে আর গলবেও না। বৈশাখ মাসের মাঝামাঝি সময়। বিয়ে বাড়ি থেকে বের হতে হতে সন্ধ্যা পার হয়ে গেল। আকাশের অবস্থা ভীষণ করুণ। প্রকৃতি যেন হুট করেই নিস্তব্ধ হয়ে শোক পালন করছে, যা হয়তো কিছু সময়ের ব্যবধানেই উচ্চধ্বনি বাজিয়ে অশ্রুপাত ঘটাবে। মামি বার করে বলে দিয়েছিল সন্ধ্যার আগেই বাসায় ফিরতে, অথচ সন্ধ্যা পেরিয়ে গেল। বাইক স্টার্ট দেওয়ার 10 মিনিটের মাথায় শুরু হলো উল্টাপাল্টা বাতাস। নির্মল সহ সামনে পিছনে সবগুলো বাইক থেকে সকলেই হৈ হৈ করে উঠল, যেন কোন অনুষ্ঠানের সূচনা ঘটছে। আমি বিরক্ত হয়ে নির্মলের কাঁধে শক্ত করে চেপে ধরে চিবিয়ে চিবিয়ে বললাম, ফাইজলামি করার বহুত টাইম আছে, আপাতত সিরিয়াস হও, বাসায় মামি একা আছে, দ্রুত ফিরতে হবে আমাদের। নির্মল চেঁচিয়ে ওঠে বলল,
ইয়াহু সুইটহার্ট, চারদিকে শব্দে বাতাস বইছে। ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকানোতে মনে হচ্ছে ইহা আমাকে প্রেমের আহ্বান জানাচ্ছে। আহা, কি প্রেমময় অনুভূতি! রোমান্স করো যান। তোমার মতো গর্দভই এই প্রাকৃতিক দুর্যোগকে প্রেমের অনুভূতিতে গুলিয়ে ফেলবে। আমার মাঝে মাঝে কনফিউশন হয়, তুমি সুস্থ তো? প্রেমরোগে ভুগছি আমি, ডাক্তারের হৃদয় বড় পাষাণ। সারাক্ষণ চিকিৎসা নেওয়ার জন্য ছটফট করি, কালনাগিনীটা ফিরেও তাকায় না। কথাটা শোনামাই রেগেমেগে ওর ঘাড় বরাবর কিল বসাতে যাব, তার আগেই প্রচণ্ড শব্দ করে বিদ্যুৎ চমকালো, আর আমি ভয় আচমকাই ওর পেট শক্ত করে জড়িয়ে পিঠে মাথাটা শক্ত করে চেপে চোখ খিচে বসে রইলাম। ঝিরিঝিরি শব্দ করে বৃষ্টিরা নেমে এলো পৃথিবীর বুকে। নির্মল বাইক থামিয়ে স্তব্ধ হয়ে গেল। যখন বুঝতে পারলাম কি ঘটেছে, লজ্জায় মাথা কাটা যাচ্ছিল। এদিকে বাতাসের তীব্র বেগ বৃষ্টির শীতল করা স্পর্শে শরীরে কাটা দিয়ে উঠল। সকলের বাইক এগিয়ে গেছে, পেছনে পড়ে আছি আমি আর নির্মল। এক হাত দিয়ে কপাল থেকে থুতনি অবধি পানি মুছে ঝাঝালো গলায় বলে উঠলাম, এসব কি ফাইজলামি! মাঝপথে হা করে বসে আছো কেন? চারদিকে প্রেমের আলিঙ্গন, কবে হবে তোমার আমার মিলন? অমন একটা বিপর্যস্ত অবস্থায় উতলে ওঠা প্রেমময় বাক্য শুনে মেজাজ আমার তুঙ্গে উঠে গেল। ইচ্ছে রকম চড় থাপ্পড় কিল দিতে শুরু করলাম। আর ও হাসতে হাসতে মাফ চেয়ে বাইক স্টার্ট দিল। কিন্তু খুব একটা এগোতে পারল না। আমার মৃদু আর্তনাদে থেমে গেল। চোখে কিছু পড়েছে আমার। দ্রুত বাইক থামিয়ে ওর বাটন ফোনের লাইট অন করে চোখটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেও কিছু পেল না। কিন্তু চোখে কেমন ঘা দিচ্ছিল আমার। হাতের তালুতে বৃষ্টির পানি জড়ো করে করে চোখে দিতে থাকলাম, বেশ কিছু সময় পর চোখে আরামও পেলাম। ঝড় বৃষ্টির মাত্রা যেন তীব্র থেকে তীব্রতর হতে থাকলো। সে সময় বৃষ্টির সাথে পড়তে থাকলো বরফ টুকরো। শিলাবৃষ্টি শুরু হওয়ায় আর সম্ভব হলো না বাইক নিয়ে এগোনোর। আশেপাশে বাড়িও নেই, কাঁচা রাস্তার দুপাশে চড়াক্ষেত। খানিকটা এগিয়ে দেখতে পেলাম একটি দোকান। নির্মল আর দেরি করল না, বাইক নিয়ে হেঁটে চলে গেল দোকানের সামনে। আমিও ওর পিছু পিছু গেলাম। টিনের বেড়া, টিনের চাল, 10-12 হাত লম্বা দোকানটি। ভিতরে এক বৃদ্ধ লোক কুপি জ্বালিয়ে বসেছিল। বারান্দায় আমি আর নির্মল গিয়ে দাঁড়াই। একপাশে একটি বেঞ্চিতে 3টে ছেলে বসে গল্প করছিল। আমাদের দেখে একটি ছেলে টর্চ জ্বালিয়ে আমাদের দিকে ধরে নির্মলকে প্রশ্ন করল, কি ভাইয়ে, ভাবিকে নিয়ে বেড়াতে গিয়েছিলে নাকি? নির্মল আমাকে ওদের নজর থেকে আড়াল করে কিছু বলতে নিতেই আমি ছেলেটার উদ্দেশ্যে বলে উঠলাম, ভাই, না জেনে না শুনে আগেই কাউকে ভাবি বলা কি উচিত? আপনি আগে জেনে নেবেন না ওনার সাথে আমার ঠিক কি সম্পর্ক। তারপর না হয় মন্তব্য করবেন। আমি ওনার বউ নই, তাই ভাবি বলার প্রশ্নই ওঠে না, আপু বলতে পারেন। কথাগুলো বলার সময় নির্মল বেশ অস্থিরতার সাথে আমাকে চুপ করাতে চেয়েছে, কিন্তু আমি চুপ করিনি। ছেলেগুলোও কেমন চোখে চেয়ে রইল আমার কথা শুনে। আমি নির্মলের পাশে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। বেশ ঠান্ডা লাগছিল, জর্জেট শাড়ি পরেছি, চুপচুপে হয় ভিজেও গেছি। প্রচণ্ড ঠান্ডা লাগছিল। শাড়ির আঁচল টেনে জোরসড়ো হয়ে দাঁড়িয়ে রইলাম। নির্মলকে বললাম নির্ঝরকে ফোন করে জানাতে আমাদের পরিস্থিতি। কিন্তু নির্মল রক্তচক্ষুতে চেয়ে রইল। আবছা আলোতে ওর মুখখানি দেখে বুঝতে পারলাম দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে। ব্রুকুচকে হাত নেড়ে প্রশ্ন করলাম, কি ব্যাপার, কাহিনী কি? মেজাজ গরম মনে হচ্ছে। খুব তো প্রেম প্রেম পাচ্ছিল, এখন কি ভয় লাগছে নাকি? বলেই মুচকি হাসলাম। তখনও বুঝতে পারছিলাম না কত বড় বিপদের সম্মুখীন হতে যাচ্ছি আমরা। সময় যেন কাটছিলই না। দোকানদার দাদু দোকানের ঝাঁপ নামিয়ে দিলেন। আমি খেয়াল করলাম 3টে ছেলে কেমন চোখে যেন তাকাচ্ছে বারবার। শুধু আমি না, নির্মলও খেয়াল করছিল। তাই আমাকে বারবার আড়ালে রাখার চেষ্টা করছিল। একসময় বিদ্ঘুটে পরিস্থিতির সৃষ্টি হয়। গেল। ছেলেগুলোর নোংরা দৃষ্টি বুঝতে খুব একটা সময় লাগলো না আমার। আমি কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে রইলাম। বারবার শাড়ির আঁচল টানা দেখে নির্মল আমার হাতটা শক্ত করে চেপে ধরে বাইকের কাছে এগিয়ে গেল। ছেলেগুলোর হাবভাব ভালো ঠেকছিল না, বিধায়ী সিদ্ধান্ত নেয় ঝড় বৃষ্টি মাথায় করেই ফিরবে, কিন্তু বাইকে উঠতে পারি না কেউই। ছেলেগুলোর মধ্যে একটা ছেলে আমার আঁচল টেনে ধরে। আমি ভয় আঁতকে ওঠে, নির্মল বলে দেই এক চিৎকার। নির্মল সঙ্গে সঙ্গে ওই ছেলেটির কলার চেপে ধরে। বাকি দুজন ছেলে আমার সাথে অসভ্যতামি শুরু করে দেয়। আমি রেগে ঠাস করে ওদের একজনের গালে চড় বসিয়ে দেই। এদিকে নির্মলের সাথেও ওদের মারামারি লেগে যায়। শুরু হয়ে যায় বিশৃঙ্খল অবস্থা।
কয়েক মিনিটের ব্যবধানেই আরও 10-12 জন ছেলের উপস্থিতি ঘটে। 3 জনের সাথেই নির্মল পেরে উঠছিল না। ছেলেগুলো আমার শরীরে নোংরাভাবে স্পর্শ করছিল বারেবার। কোনোভাবেই আটকাতে পারছিল না নির্মল, তার উপর অতগুলো ছেলে দেখে ভয়ে কলিজা শুকিয়ে গেল আমার। ভয়াবহ কিছু ঘটবে বা ঘটতে চলেছে বুঝতেই নির্মল বাঘের মতো গর্জে উঠল। নিজের সর্বস্ব শক্তি দিয়ে ওদের থেকে ছাড়িয়ে নিজের বুকে টেনে নিল আমায়। চিৎকার করে বলল, কেউ স্পর্শ করবি তো খুন করে ফেলব। ছেলেগুলোর মধ্যে একজন বিশ্রীভাবে হেসে উঠল, বলল, কি ভাইয়ে মজা, শুধু তুমি একাই নিবা, আমাদেরও নিতে দাও। রাত বিরাতে মধু খেতে বের হয়েছ, তাও আবার ঝড় বৃষ্টির তোয়াক্কা না করে, অবশ্যই উন্নত মানের মধু। বলেই টেনে নির্মলের থেকে সরানোর চেষ্টা করে। আমি ভয়ে চোখ বন্ধ করে নির্মলকে শক্ত করে জড়িয়ে ধরে চিৎকার করতে থাকি, বলতে থাকি, নির্মল বাঁচাও আমায়, মরে যাব প্লিজ, নির্মল আমায় ছেড়ো না। নির্মলও আমায় শক্ত করে জড়িয়ে ধরে। ছেলেগুলো একদিকে নির্মলকে টেনে হিচড়ে সরায়, অন্যদিকে আমাকে। নির্মলের গায়ে পরপর আঘাত করতেই থাকে। আমার শাড়ি টেনে খুলে ছুঁড়ে ফেলে কাদায়। নির্মল আমার সেরূপ দেখে ছুটে আসতে নিতেই ওর দুহাত দুদিক থেকে টেনে ধরে বুক বরাবর সমানে লাথি দিতে থাকে একজন। আমার আর্তচিৎকার, প্রকৃতির আর্তচিৎকার ভয়াবহ এক পরিবেশের সৃষ্টি করে। কুকুরের মতো একজন আমার শরীরের আঁচড় কাটছে, আরেকজন আমার শরীরের অবশিষ্ট পোশাক অনাবৃত করতে উঠে পড়ে লেগেছে। চোখের সামনে নিজের ভালোবাসার মানুষটির অমন নির্দয়ভাবে অসম্মানিত হতে দেখে পাগল হয়ে যায় নির্মল। চিৎকার করে বলতে থাকে, তোরা কেউ বাঁচতে পারবি না, রোমান চৌধুরী তোদের ছাড়বে না। এইটুকু কথাই যথেষ্ট ছিল ওদের ভয় পাওয়ার জন্য। আমাকে ছেড়ে দিয়ে নির্মলের দিকে তাকায় ওরা। তখনই একজন বলে ওঠে, আরে ভাই, বিপদে পড়লে বড় বড় নেতার নাম অনেকেই স্মরণ করে, তাই বলে তোরা ভয় পাবি, কাজের কাজ কর। ততক্ষণে আমি কাদা মাখানো শাড়িটা নিয়ে গায়ে জড়িয়ে ফেলেছি। ছেলেগুলো আবারও আমার দিকে আসতে নিতেই এক খামুচি কাদা তুলে ছুঁড়ে দেই মুখের দিকে। নির্মল ওদের থেকে ছুটার জন্য ধস্তাধস্তি করছে আর বলছে, বিশ্বাস না করলে একবার ছাড়, জাস্ট একটা ফোন করব। ছেলেগুলো ভয়ার্ত মুখে একে অপরের দিকে তাকালো। ততক্ষণে আমি দোকানের পিছনে গিয়ে লুকিয়ে পড়েছি। নির্মল ওদের থেকে ছাড় পেতেই ফোন বের করে ওর চাচা রোমান চৌধুরীকে ফোন করে। জীবনে কখনো চাচার পরিচয়ের প্রয়োজন পড়েনি ওর। এমপির ভাতিজা হয়েও কখনো ক্ষমতার বড়াই করেনি। আজ চরম বিপদগ্রস্ত হয়ে চাচাকে স্মরণ করতেই হচ্ছে। ফোন করে যখন বড় আব্বু বলে লোকেশন জানালো, তখনই ছেলেগুলোর পিল চমকে যায়। ভয় এক একজনের হাঁটু কাঁপতে থাকে। কতবার ভুল করেছে ওরা তা বুঝতে বিন্দু টাইমও নেয় না। এমপির ভাতিজাকে আটকে তার বন্ধুকে রেপ করতে উদ্যত হয়েছিল। ঠিক কি শাস্তি অপেক্ষা করছে ওদের জন্য। নির্মল রক্তচক্ষুতে চেয়ে যে দুটো ছেলে আমাকে স্পর্শ করেছিল, সে দুটোকে একের পর এক ঘুষি দিতে থাকলো। সবগুলো ছেলেই হাঁটু গেড়ে বসে নির্মলের পা ধরে বলতে থাকলো, ভাই, ভুল হয়ে গেছে। নির্মল রাগে ক্ষিপ্ত হয়ে নিজের মাথা দিয়ে একজনের মাথায় বাড়ি দিল। চিৎকার করে বলতে থাকলো, ভুল করেছিস, মারাত্মক বড় ভুল, শাস্তির জন্য প্রস্তুত থাক। কিছুক্ষণ আগে কুকুরের মতো যারা আমাকে খুবলে খেতে এসেছিল, এখন তারা বিড়ালের মতো মিউ মিউ করছে। কি অদ্ভুত! একজন নারীকে অসম্মান করতে ওদের বুক কাঁপে না। একজন নারীর আর্তচিৎকার ওদের বিবেককে জাগ্রত করতে পারে না। অপরিচিত একজন নারীর শরীর অনাবৃত করতে ওরা লজ্জাবোধ করে না। ওদের বুক তখন কাঁপে যখন ক্ষমতাসীন কারো সাথে অসম্মানের শিকার হওয়া নারীটির সংযোগ থাকে। ওরা লজ্জা বোধ তখন করে যখন ওদের কৃতকর্মের জন্য ওদের রাজনৈতিক জীবন বিপর্যয়ের মুখে পড়ে। পৃথিবীর বুকে অবস্থান করা প্রতিটি মানুষকে চিৎকার করে প্রশ্ন করতে ইচ্ছে করে, নারীর সম্মানের থেকেও ক্ষমতার মূল্য অনেক বেশি। কিসের রাজনীতি, কিসের ক্ষমতা? নারী জাতটাই যদি না থাকতো, কোথায় পেতে তোমাদের অস্তিত্ব? কোথায় থাকতো এই ক্ষমতা, এই দম্ভ? নরপিশাচরা কেন বুঝে না নারীরা মায়ের জাত? মা জাতিকে তারা কেন বারবার কলঙ্কিত করতে আসে? তারা কি বুঝে না একটি নারীকে কলঙ্কিত করা মানে পুরো পৃথিবীর বুকে হাহাকার সৃষ্টি করা? ওদের থেকে পা ছাড়িয়ে হন্যে হয়ে আশেপাশে চোখ বুলায় নির্মল। আমাকে দেখতে না পেয়ে বেদনাক্রান্ত গলায় চিৎকার করে ওঠে, সাবা! ওর চিৎকার শুনে আমি নির্মল বলেই ডু করে কেঁদে উঠি। দোকানের পিছন সাইটে খড়ের পালার চিপায় ভয়ে জড়সড় হয়ে বসেছিলাম আমি। অন্ধকারে আমাকে দেখতে পারল না নির্মল। তবে কণ্ঠ শুনে দ্রুত এগিয়ে এলো।
ভয়ঙ্কর সেই রাত্রির পর সবকিছুই কেমন এলোমেলো হয়ে যায়। ছেলেগুলোর উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হলেও আমি বা নির্মল কেউ স্বাভাবিক হতে পারিনি। নির্মলের মা আর ছোট বোন এসে দুদিন থেকে যায়। আমাকে এবং নির্মলকে সান্ত্বনা দেয়। স্বাভাবিক হওয়ার জন্য ইতিবাচক কথাবার্তা বলে, তবুও নির্মল গুম হয়ে রুমে দরজা আটকে বসে থাকে। আমিও রুম থেকে বের হই না। সেরাতে যদি আমি আগু বাড়িয়ে কথাগুলো না বলতাম তাহলে হয়তো আমাদের স্বামী স্ত্রী ভাবত ওরা খারাপ মেয়ে ছেলে ভেবে সুযোগের সদ্ব্যবহার করতে চাইতো না, আর না আমরা অমন বিশ্রী পরিস্থিতির মুখোমুখি হতাম। দুদিন থাকার পর নির্মলের মা আর ছোট বোন চলে যাওয়ার পরই নির্মল আমার সাথে দেখা করতে আসে। কিন্তু আমি ওর মুখোমুখি হতে চাচ্ছিলাম না, তাই দরজাটা অবধি খুলিনি। অনেক ভেঙে পড়ে নির্মল। সেদিনের সেই ভয়াবহ দৃশ্য এবং সেদিনের পর থেকে আমার অবহেলা দুটোই ভয়ানকভাবে আহত করে ওকে। ফলস্বরূপ রাতে গা কাঁপুনি দিয়ে জ্বর আসে। রাত যখন দুটো ছুঁই ছুঁই তখন দরজায় টোকা পড়ে দরজা খুলতেই নির্ঝর ভয়ার্ত চোখ মুখে বলে, আপু ভাইয়ার অনেক জ্বর, তাড়াতাড়ি চলো। জ্বরের ঘোরে বারবার তোমাকে ডাকছে। বুকটা হুহু করে ওঠে আমার। জেসমিনকে ডেকে তুলে নিয়ে দ্রুত চলে যাই দোতলায়। গিয়ে দেখি বেচারা জড়সড় হয়ে শুয়ে কাঁপছে আর বিড়বিড় করে কি যেন বলছে। জেসমিন ওর কপাল চেক করে আঁতকে ওঠা গলায় বলল, সেই কিরে গা যে জ্বরে পুড়ে যাচ্ছে। আমিও চেক করে দেখি অবস্থা বেগতিক। নির্ঝর বলল, আমি আম্মুকে এখনই ফোন করছি। না নির্ঝর, এত রাতে আন্টিকে ফোন করো না, আমরা আছি তো, তালে ভিজিয়ে নিয়ে এসো। জেসমিন তুই যা, আমাদের রুম থেকে জ্বরের ওষুধগুলো নিয়ে আয়। আপু ভাইয়া রাতে কিছু খায়নি, বলল নির্ঝর। আমি চটে গিয়ে বললাম, কেন খায়নি কেন? এত বাড়াবাড়ি কিসের? ওর নিজেকে কি মনে করে মহাপ্রেমিক, প্রেমিক পুরুষ? নির্ঝর মাথা নিচু করে বাথরুম গিয়ে তালে ভিজিয়ে নিয়ে এলো। ততক্ষণে আমি নির্মলের গা থেকে গেঞ্জি খুলে ফেলেছি। অতি যত্ন সহকারে পুরো শরীর মুছে দিয়ে জলপট্টি দিতে থাকলাম। জেসমিনকে বললাম খাবার গরম করতে। নির্ঝর আমার পাশেই নিশ্চুপ হয়ে বসেছিল। আর নির্মল জ্বরে পুরোই বেধান্দা। খাবার গরম করে নিয়ে আসার পর নির্ঝরের সাহায্যে নির্মলকে আধশোয়া করে বসিয়ে নিজ হাতে খাওয়িয়ে দেই। বেচারার চোখ মুখ লাল টক টক করছিল। চোখ দিয়ে টপটপ করে পানিও বের হচ্ছিল। অল্প খাওয়িয়ে ওষুধ খাওয়িয়ে শুইয়ে দিলাম। আরও কিছুক্ষণ জলপট্টি দিতে থাকলাম। জেসমিন সোফায় শুয়েই ঘুমিয়ে গেল। নির্ঝর বিছানার একপাশে ঝিমাতে থাকলো। শরীরে একটু আরাম পেয়ে নির্মল আমার কোলে মাথা গুজে ভারী শ্বাস ফেলতে ফেলতে ঘুমের দেশে পাড়ি জমালো। আমি মৃদু হেসে ওর চুলগুলোয় আলতো করে হাত বুলাতে থাকলাম। যখন আমার চোখ জোড়াও লেগে আসছিল ঠিক তখনই জড়ানো গলায় নির্মল বলল, সাবা। চমকে ওর দিকে তাকাতেই বুকের ভিতর কিছু কামড়ে ধরেছে এমন অনুভূতি হলো আমার। নির্মল অসহায় মুখে আধভেজা চোখে চেয়ে আছে আমার দিকে। আমি নিজেকে সামলে নিয়ে প্রশ্ন করলাম, কি হয়েছে, খারাপ লাগছে? নির্মল মলিন হেসে মাথা নাড়িয়ে না বোধক সম্মতি জানালো। আমি চেয়েই রইলাম ওর মুখের দিকে। ও হাত বাড়িয়ে আমার এক গালে স্পর্শ করে অস্ফুট স্বরে বলল, ভালোবাসি তো অভিমানিনী। আই এম সরি তো প্রিয়। সরি বলার সময় বাচ্চাদের মতো অন্য হাতে কানের লতিতে ছুঁয়েছিল। আমি তখন হেসে ফেললেও আমার চোখ দিয়ে অশ্রুকনারা ঝরছিল। নির্মল গাল থেকে হাত সরিয়ে চোখ বুজে বলল, প্রথম দর্শনে কাউকে দেখে তোমার বুকের ভিতর ধক করে উঠেছে সাবা, বা কিছু তোমার পেট চেপে ধরেছে এমন অনুভূতি হয়েছে। আমি কিছু বললাম না। কেমন যেন নিশ্চুপ হয়ে গেলাম। শরীরে কেমন দুর্বলতা অনুভূত হচ্ছিল। একদম স্থির হয়ে বসেছিলাম। আমার কোলে মাথা রেখে চোখ বুজে কেমন নেশামাখা গলায় বুলিয়া ওড়াচ্ছিল নির্মল, আমার হয়েছে। সেদিন তোমায় দেখে আমার ঠিক এমনটাই অনুভূতি হয়েছিল। কিন্তু সেটা ছিল ভালোবাসার পূর্ব মুহূর্ত। ভালোবাসা শুরু হওয়ার পূর্ব মুহূর্ত আমাকে যতটা সুখ দিয়েছে তার থেকে অধিক যন্ত্রণা দিয়েছে পুরোপুরি ভালোবাসা অনুভব করার পর। ভালোবাসা এর পূর্ণরূপ কি জানো প্রিয়? সচকিত হয়ে এক হাতে ওর মুখ চেপে ধরলাম। আকুল হয়ে বলে উঠলাম, চুপ নির্মল, এসব বলো না। নির্মল আমার হাত ছুঁয়ে হাতের উল্টো পিঠে চুমু খেলো। সঙ্গে সঙ্গে ছিটকে হাত সরিয়ে ফেললাম আমি। নির্মল শ্লেষমিশ্রিত হাসি দিল। আমি ভীষণ ইতস্তত বোধ করছিলাম। আমার অনুভূতি বুঝতে পেরে ও বলল, আমি খুবই তৃষ্ণার্ত সাবা। পানি আনছি, বালিশে মাথা রাখো। সব তৃষ্ণা কি পানিতে মেটে প্রিয়? আমি নিরুত্তর হয়ে বসে রইলাম। নির্মল আবারও দুর্বল কণ্ঠে বলল,
ভালোবাসার তৃষ্ণা মেটাতে পারবে না প্রিয়। এ তৃষ্ণা যে ভয়াবহ তৃষ্ণা প্রিয়। এ তৃষ্ণা না মিটলে যে মরেও শান্তি নেই। তোমার ভালোবাসা বিহীন আমার মরণ যে বড় অতৃপ্তকর হবে। তোমার চোখের সামনে তেষ্টায় ছটফট করছি আমি। তোমার হৃদয় কি একটুও কম্পন সৃষ্টি করে না? তুমি কি শুনতে পাও না এই বুকের হাহাকার? সহ্য করতে না পেরে দুহাতে কান চেপে ধরে বললাম, প্লিজ নির্মল চুপ করো, আমি সহ্য করতে পারছি না। ভীষণ কষ্ট হচ্ছে আমার। আমিও পারছি না। সাবা বেলা ফুরিয়ে গেলে আফসোসবিহীন কিছুই রবে না তোমার, মিলিয়ে নিও। ওর বলা সে বাক্যটি আমার অন্তরে গিয়ে বিঁধল। থমকে গিয়ে নিচু স্বরে ডেকে উঠলাম, নির্মল। আমার সে রূপ দেখে নির্মল নিজেকে সামলে নিয়ে সহাস্যে বলল, ওরে আমার দেমাগি সুইটহার্ট, পুরো শরীরে না বুকে কম্পন তুলে তবেই আমি ক্ষান্ত হব, নাকি বুকেও কম্পন ধরেছে জানেমান? বলেই ভ্রু না চালো। আমি ফুরবল কণ্ঠে বললাম, জ্বর সেরে গেছে তোমার নির্মল, এবার সরো, আমাকে যেতে দাও। আমি জোর করে ওকে সরাতে নিতেই আমার দুহাত আঁকড়ে ধরে মিনতির সুরে বলল, ভালোবাসতে বলবো না, কাছে আসতেও বলবো না, শুধু একটি বার প্রিয় সম্বোধন তো করতেই পারো সাবা। আমার বুকের হাহাকার থামিয়ে দাও। মরুভূমির বুকে এক ফোঁটা বৃষ্টির ঠাঁই দাও। আর ফিরিয়ে দিও না। আমি ওর হাত এক ঝটকায় সরিয়ে জেসমিনকে ডাকতে শুরু করি। নির্মল গা এলিয়ে ফ্যালফ্যাল দৃষ্টিতে চেয়ে দেখতে থাকে আমার কার্যকলাপ। যতক্ষণ না আমি জেসমিনকে নিয়ে বের হচ্ছিলাম ততক্ষণ সে চেয়েই ছিল। আমি বেরিয়ে যাওয়ার পর হয়তো দীর্ঘ এক নিঃশ্বাসও ফেলেছিল। শেষ রাতেও ঘুম হলো না আমার, ভালোবাসার বেড়াজালে আটকে পড়েছি আমি। এখান থেকে মুক্ত হতে চেয়েও পারছি না। নির্মলের আকুতি আমি আর সহ্য করতে পারছিলাম না, এসবের ভিড়ে পড়াশোনায়ও ভীষণ ক্ষতি হচ্ছিল। তাই সিদ্ধান্ত নিলাম যে কোন একটা এবার বেছে নেবই। হয় নির্মলকে চিরতরে জীবন থেকে বিদায় করব। এর জন্য প্রথম কাজ হবে বাসাটা ছেড়ে দেওয়া। অনার্স শেষ হতে 1 বছর আছে, আর একটা বছর লুকিয়ে হলেও কাটিয়ে নিজ গ্রামে ফিরে যাব। এটুকু শিক্ষা নিয়ে যা পারি একটা কর্ম জোগাড় করব। নয়তো ওর ভালোবাসাকে গ্রহণ করে নিয়ে বাকি জীবন একসাথে থাকার প্রতিশ্রুতি দেব। আমার জীবনের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য মাকে আমার ভীষণ প্রয়োজন। মায়ের সান্নিধ্য লাভ করতে পরের দিনই জামাকাপড় গুছিয়ে বের হয়েছি, এমন সময় নির্মল দৌড়ে আমার ব্যাগটা ছিনিয়ে নিল। সেদিন ওর চোখের দিকে তাকাতে পারছিলাম না আমি। নির্মল রুদ্ধ কণ্ঠে বলল, তুমি কোথাও যাবে না সাবা, প্লিজ। সরি সাবা, রাতে জ্বরের ঘোরে কি বলেছি না বলেছি মাথা ঠিক ছিল না, ক্ষমা করো আমায়। আমি নিচের দিকে মাথা রেখেই বললাম, আমি আম্মার কাছে কদিন থাকতে যাচ্ছি, শুক্রবারই এসে পড়ব। মামি আর জেসমিনও নির্মলকে বোঝালো। জেসমিন আর মামিও যাবে নানা বাড়িতে। ওদের কথা শুনে নির্মল অসহায় চোখ মুখে চেয়ে কাপা গলায় বলল, আমিও যাব। আমি ভ্রু কুঁচকে ওর দিকে তাকাতেই ও চটপটে গলায় বলে উঠল, না মানে তোমাকে বাসে উঠিয়ে দিতে যাব, চলো। আমি মৃদু হেসে মামি আর জেসমিনের থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম। রিকশায় ওঠার পর নির্মল ইনিয়ে বিনিয়ে অনেক বোঝানোর চেষ্টা করলো, সে পাল্টে গেছে। আমি তার জীবনে আসার পর তার সবকিছুর পরিবর্তন ঘটেছে। আমি, জেসমিন আর সরস্বতী বাদে প্রেজেন্ট তার কোন মেয়ে বন্ধুও নেই। আরো অনেক কথা বলল নির্মল। আমি মুগ্ধ নয়নে চেয়ে ওর কথাগুলো শুনছিলাম। আর মনে মনে আওড়াচ্ছিলাম, বাড়ি থেকে ফিরে এসে অনেক বড় সারপ্রাইজ দেব তোমায় নির্মল, অতি সুখে তুমি জ্ঞান হারাবে না তো। নির্মল কথা বলার ফাঁকে আর চোখে আমাকে দেখছিল, কিন্তু আমি সরাসরি ওর দিকে চেয়েছিলাম। রিকশা থেকে নামার পর আমি নির্মলকে বলি কফি খাবো। তাই কফি শপে নিয়ে যায় আমায়, দুজন মুখোমুখি বসেছিলাম। আমি চাইছিলাম নির্মল আমার চোখের দিকে তাকাক, কিন্তু ও তাকাচ্ছিলই না। তাই নিজে থেকেই আবদার করলাম আমার চোখের দিকে তাকাতে। ও যখন তাকালো আমি প্রশ্ন করলাম, কি দেখতে পেলে? কি আর দেখবো, দেমাগি মেয়ের সুইট রূপই দেখতে পেলাম। বলেই সশব্দে হেসে উঠল নির্মল। পুরুষ আর নারীর ভালোবাসায় বিশাল ফারাক। একজন পুরুষ যেভাবে তার ভালোবাসা কেমনের অনুভূতিকে প্রকাশ করতে পারে, একজন নারী তা কখনোই পারে না। পুরুষের চোখে ভালোবাসার স্বরূপ সুস্পষ্ট ফুটে উঠলেও নারীর চোখে তা সুস্পষ্ট ফুটে ওঠে না, বা ফুটে উঠলেও প্রগাঢ় দৃষ্টি ছাড়া তা ধরা সম্ভব নয়। পুরুষ মনের কথা চিরকাল প্রকাশিত থাকলেও নারী মনের কথা বেশিরভাগ ক্ষেত্রেই অপ্রকাশিত থাকে। নারীর ভালোবাসার গভীরতা যত বেশি, তা প্রকাশ করার ক্ষমতা তত কম। নির্মলের কথা শুনে সাবা বিরক্তিতে কপালে 3 ভাঁজ ফেলে উঠে দাঁড়ালো। নির্মল বুকের বা পাশে চেপে ধরে বলে উঠল,
অপেক্ষায় আছি প্রিয় তোমার ফেরার। ঠোঁটের কোণায় বিশ্বজয়ী হাসি ফুটে ওঠে আমার। নির্মল তৃপ্তির হাসি হেসে ওঠে দাঁড়িয়ে আচমকাই আমার কপালে চুমু খেয়ে ছুটেই বেরিয়ে যায়। আমি স্থির পায়ে দাঁড়িয়ে স্থির চোখে চেয়ে থাকি ওর যাওয়ার পানে। সেদিন টাঙ্গাইল পর্যন্ত নির্মল এগিয়ে দেয় আমায়। বাসে পাশাপাশি সিটে বসে ঢাকা থেকে টাঙ্গাইল অবধি আসে। পুরো সময়টাই আমার মুখপানে একধ্যানে চেয়েছিল নির্মল। সেদিনই প্রথম আমি ওর দৃষ্টিকে অবহেলা করিনি। সেদিনই প্রথম ওর অনুভূতিকে তুচ্ছ তাচ্ছিল্য করিনি। সেদিনই প্রথম ওর হাতে হাত রেখে আশ্বস্ত করি আমি ওর শুধুই ওর। আমি জানতাম আমার অনুভূতিকে আমার আম্মা অবমূল্যায়ন করবে না। আমার জীবনের সর্বশ্রেষ্ঠ শক্তিই হচ্ছে আমার আম্মা। আম্মা পাশে থাকলে আমার আর কিছু চাই না। আম্মার সাপোর্ট পেলে আমার আর কাউকে লাগবে না। বাস থেকে নামার পূর্ব মুহূর্তে নির্মল আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, বহু তৃষ্ণার্ত অবস্থায় ফিরে যাচ্ছি, প্রেম পিপাসায় মরি মরি, যান দ্রুত চলে এসো নয়তো খবর পাঠিও। তোমার শনে আমার ঠাই যতদিন না হচ্ছে ততদিন এই তৃষ্ণা মিটবে না। ও যখন বাস থেকে নেমে যাচ্ছিল খুব পিছু ডেকে বলতে ইচ্ছে করছিল, ওহে প্রিয়, এবার তোমার অপেক্ষার অবসান ঘটতে চলল বলে। কিন্তু বললাম না। ধৈর্যের ফল সুমিষ্ট হয় বেশি। 3টে বছর ধৈর্য ধরতে পেরেছে, আর কয়েকটা দিন ধৈর্য ধরলে দোষ কোথায়। বাড়ি ফিরতেই খুশিতে আম্মার চোখ চকচক করে উঠল। আব্বাও বেশ খাতির ও যত্ন করে ঘরে তুললেন। দৌড়ে গেলেন দোকানে আপু আর দুলাভাইকে ফোন দিতে। আবার যাওয়া দেখেই আম্মার মুখটা কালো হয়ে গেল, বলল, আবার শুরু হব অত্যাচার কেন এলিমা? আমি আম্মাকে জড়িয়ে ধরে বললাম, আম্মা চিন্তা করো না, আমাদের চিন্তার দিন এবার শেষ। বলেই আম্মাকে সব খুলে বললাম। সব শুনে আম্মা ভয় থরথর করে কাঁপতে থাকলো আর বলতে থাকলো, তুই শহরে পড়ার নাম করে ছেলে মানুষের সাথে পীড়িত বাজাইলি সাবা, তোর আব্বা আমারে খুন কইরা ফালাবো। আমি আম্মার মুখ ছাপিয়ে ধরে ভয়ার্ত কণ্ঠে বললাম, আম্মা আস্তে বলো, সবাই শুনবে, আমি প্রেম করিনি আম্মা, তুমি বুঝতে ভুল করছো। বলেই আবারও বুঝিয়ে বললাম, আম্মা শিক্ষিত না, গ্রামের বোকা শোকা মেয়ে মানুষ, এসবে তার জ্ঞানমূলক ধারণা নেই। তাই খোলামেলা আলোচনা করলাম। কিন্তু শুরুতে দেওয়া আম্মার চিৎকার কান পেতে ঠিক শুনে নেয় আমার চাচি। এবং পুরো বাড়ি শুদ্ধ লোকের কানে পৌঁছে দেয়, সাবা শহরে গিয়ে বেটা ছেলের সাথে পীড়িত বাজাইছে। আমাদের গ্রাম্য ভাষায় একটি বাক্য রয়েছে, যার সাথে যার ভাব তার পাছা দেখলেও লাভ। যেমন আমি নির্মলকে কাছে পাচ্ছি না, পাশে পাচ্ছি না, অথচ তার খুব কাছের গোপন জিনিসকে পেয়েই সুখ সুখ অনুভব করছি। বাড়ির অশান্তিকে তুচ্ছ করে রাতের খাবার খেয়ে রুমে দরজা লাগিয়ে দিলাম। বরাবরই মেজাজ আমার বেশি, এত কটুবাক্য শুনে মেজাজ প্রচণ্ড খিটখিটে হয়ে গেছে। একদিকে চাচি, অন্যদিকে আব্বা মাথা আর কান ঝিমঝিম করছে। একটা ফোন থাকলে নির্মলকে ফোন করে ওর সাথে কথা বলে মাইন্ড ফ্রেশ করা যেত, কিন্তু ফোন নেই, তাতে কি? ঢাকা থেকে আসার আগে চুরি কি এমনি এমনি করেছি নাকি? হ্যাঁ, চুরি করেছি, নির্মলের কালো মোলাটের একটি ডায়েরি চুরি করেছি। এই ডায়েরিটার ওপর নজর পড়েছে বেশ কয়েক মাস ধরেই। নির্মলের কাছে জিজ্ঞেস করাই হন্তদন্ত হয়ে ডায়েরিটা ছিনিয়ে নিয়েছিল। তারপর আর ডায়েরিটা দেখিনি। নির্ঝরের কাছে শুনেছিলাম গত 2 বছর ধরে মাঝরাতে ঘুম ভেঙে গেলেই নির্মল ডায়েরি আর কলম নিয়ে বসে। আমার ভীষণ কৌতূহল জাগে, মাঝরাতে ঘুম ভাঙলে এই লোক ডায়েরি নিয়ে বসে কেন? কী বা লিখে ডায়েরিতে? সেই কৌতূহল থেকেই নির্ঝরকে দিয়ে চুরি করাই ডায়েরিটা। বেশ হয়েছে যেদিন গ্রামে আছি, বেচারা বেশ অশান্তিতে থাকবে। আর আমি অশান্তিকে ভুলবো এই ডায়েরির এক একটা পাতা মুখস্থ করে। মানুষটা দূরে, তাতে কি তার মন কথা গুলো যে এত দূরে বসেও জানতে পারবো? কাছে থেকে যতটা জেনেছি তাকে দূরে বসে বেশিই জেনে যাব হয়তো। এর থেকে বড় পাওয়া হয় নাকি? ডায়েরির কয়েক পাতা উল্টাতেই স্পষ্ট লিখা ভেসে উঠল চোখনয়। তার শত শত না বলা বুলি শুনে নিলাম। জেনে নিলাম তার স্বপ্নকে, আশাকে। আমার জীবনে শরৎকালে বসন্ত এনে দেওয়া নারী তুমি। প্রেম কি? ভালোবাসা কি? সেসবে জ্ঞান লাভ করতে পারি শুধুই তোমারই আগমনে। প্রেম, ভালোবাসায় সঠিক জ্ঞান লাভ যার জন্য করেছি, তাকে ছাড়া প্রেম, ভালোবাসা হয় কি করে? যে ভালোবাসা শেখায় তারই ভালোবাসাটা প্রাপ্য, তাহলে বুঝো না কেন প্রিয়? এত অবস্থা কি তোমায় মানায়? তোমার ওই ধারালো দৃষ্টিতে কতবার খুন হওয়া যায় প্রিয়, একবারও কি নিজে খুন হতে পারো না? কবে হবে তুমি আমার দৃষ্টিতে খুন? কবে ঝলসে যাবে আমার স্পর্শে তোমার সারা দেহ? এত প্রেম, এত ভালোবাসার সমাদর কবে হবে প্রিয়?
আমার কাছে প্রেমের সংজ্ঞা অনুভূতি। আর আমার সব অনুভূতির নামই হচ্ছে সাবা। তার কাজল কালো দুটি চোখই হলো আমার সর্বনাশের মূল। সে রূপবতী, কিন্তু রূপের জালে আমায় আটকাতে পারেনি। তার রূপকে তাচ্ছিল্য করলেও তার গুণকে তাচ্ছিল্য করার উপায় নেই। আর মায়া কাটানোর সাহস নেই অন্তরে, যে বড্ড কম্পন ধরে। সে যে মায়াবতী, তার মায়ার জালে ঠিক আমাকে আটকে ফেলেছে। সে কি জানে না প্রেম যদি হয় অভিশাপ, ভালোবাসা তবে আশীর্বাদ। তাকে ভালোবাসার আমন্ত্রণ জানিয়েই না প্রেম দিতে চেয়েছি, তাহলে কিসের এত দেমাগ তার? পাষণ্ডময়ীদের জন্য কোন অ্যাওয়ার্ড দেওয়ার ব্যবস্থা থাকলে ওই নিষ্ঠুর পাষাণ নারীকেই সেরা অ্যাওয়ার্ডটা দিতাম। পুরুষের চোখের জলেও তার মন গলে না। সে কি জানে না অতিকষ্টবিহীন পুরুষ কাঁদে না। আজ লিখব ভিন্ন কিছু অনুভূতি নিয়ে। আমার পাষণ্ড কুমারীকে নিয়ে অভিযোগের ঝুলি অনেক ভারী করে ফেলেছি। এবার তাকে নিয়ে স্বপ্নের ঝুলি ভারী করার পালা। সে যখন প্রখর মনোনিবেশ করে রান্না করে, তার দুষ্টু চুলগুলো ভীষণ দুষ্টুমি করে। কখনো কপাল, কখনো চোখ, কখনো বা ঠোঁট ছুঁয়ে দেয়। সে কি জানে তার কেশের চেয়েও দ্বিগুণ দুষ্টুমি করতে চাই আমি। তার অবাধ্য চুলের থেকেও বেশি অবাধ্য আমি হতে চাই। সে কি খুব রেগে যাবে? রাগুক না, আমি তো সেটাই চাই। সে খুব রেগে গাল ফুলিয়ে বসে থাকবে। আর আমি নিজ হাতে রান্না করে খাওয়িয়ে তার রাগ ভাঙাবো। সে তো জানে না রোজ রোজ রান্নাঘরে তার পিছু কেন নেই। তার করা প্রত্যেকটা উপকরণ যে খুব নিখুঁতভাবে আয়ত্ত করে ফেলেছি। শুনেছি বউরা রেগে গেলে স্বামীদের কপালে অন্ন জুটে না। সব বউ তো আর সাবা হবে না, সব স্বামী তো আর নির্মল হবে না। বিয়ের পর রাগিনী যখন রেগে যাবে রান্না করে খাওয়াতে হবে না। বউ আমার ভীষণ দেমাগী। সব কিছুর ঊর্ধ্বে দেমাগ তার, 16 আনার 1 আনাও কম না। আমার তো তাতে কোন সমস্যা নেই। তবুও কেন সেই বুঝে না? এমন বর কোথায় পাবে সে? রান্নার দায়িত্ব থেকে শুরু করে সব দায়িত্ব নিতেই এই নির্মল প্রস্তুত। সে যদি চায় তার হাঁটার দায়িত্বটাও আমি নিব। সর্বক্ষণ কোলে নিয়ে ঘুরব। বউ যে বড় আদরের জিনিস। সে আমার অনেক বেশি আদরের। খুব বেশিই প্রিয়। ডায়েরি পড়তে পড়তে কখন যে চোখে জল এসে গেছে টেরই পাইনি আমি। পরের পৃষ্ঠাতে তার দুঃখের কথাগুলো লিখা ছিল। তার প্রিয়র সাথে অভিমানের কথা লিখা ছিল। একটু দেখেই মন খারাপ হয়ে গেল, তাই আর পড়লাম না। আলতো হেসে বুকের বা পাশে এক হাত চেপে ধরে ডায়েরিটা পাশে রেখেই চোখ বুজে ফেললাম। সকাল হতে না হতেই আব্বার চিল্লাচিল্লিতে ঘুম ভেঙে গেল। দরজা খুলতেই ক্ষিপ্ত হয়ে রুমে ঢুকেই আমার চুলগুলো হাতে পেঁচিয়ে বিশ্রী গালিগালাজ করতে থাকলো। কারণ আমি পড়াশোনার নাম করে শহরে গিয়ে নষ্টামি করছি। বড় চাচা আর চাচি এসবই বলেছেন আব্বাকে। বড় চাচার 2 মেয়েকে 5 পাস করতেই বিয়ে দিয়ে দেওয়া হয়। আমার বড় বোন ভালো স্টুডেন্ট থাকা সত্ত্বেও 8 পাস করার পর আর 9-এ ভর্তির সুযোগ পায়নি। চাচা চাচি আব্বাকে কুমন্ত্রণা দিয়ে বিয়ের বন্দোবস্ত করায়। আমি 9 থেকেই বেশ যুদ্ধ করে পড়াশোনা করছি। চাচা চাচির মেয়েরা পড়ালেখা করতে পারেনি, এটা কি আমার দোষ? তারা নিজেরাই পড়াশোনা করায়নি, লেখাপড়ায় খুব একটা আগ্রহও ছিল না ওদের, তাই বিয়ে দিয়ে দিয়েছে। অথচ তারা হিংসার বশীভূত হয়ে আমার বড় বোনের পড়াশোনা নষ্ট করেছে, এবার আমার পড়াশোনা সহ জীবনও নষ্ট করতে উঠে পড়ে লেগেছে। ইস্যু হিসেবে গতকাল রাতে আম্মাকে বলা কথাটাই বেছে নিয়েছে। এবং আব্বাকে নিয়ে পরিকল্পনা করেছে এবার আর শহরে যেতে দেবে না আমায়। 3 দিনের মধ্যেই বিয়ের বন্দোবস্ত করবে। আব্বা ভালো করেই জানতো আমি ভীষণ তোত্তারা এবং নিজের সিদ্ধান্তে সর্বদা অটল। তাই অস্ত্র হিসেবে বেছে নিয়েছে পাড়ার সব পিশাচিদের। সকাল হতেই চিল্লাচিল্লি করা, আমাকে মারধর করে লোকসম্মুখে বেইজ্জতি করা সবই ছিল বড় চাচা চাচির পরিকল্পনা। সেই পরিকল্পনার যথার্থ মূল্যায়ন দেয় আব্বা। মাথা ব্যথায় ককড়াতে থাকি আমি। আব্বা টেনে হিচড়ে ওঠানে নিয়ে যায়। আম্মা আব্বার পা ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। পুরো বাড়ি শুরু করে পুরো পাড়ার মানুষ জড়ো হয়ে যায়। সকলের সামনে আব্বা আমাকে আর আম্মাকে নির্মমভাবে মারধর করে। দাদি ফেরাতে আসলে বড় চাচি দাদিকে আটকায়। আব্বার নির্দয়তা সহ্য করতে না পেরে গায়ের সমস্ত শক্তি দিয়ে আব্বাকে ধাক্কা মারি, ফলে ছিটকে পড়ে মাটিতে। পাড়াশুদ্ধ মহিলারা নিজের বড় মেয়ে, শিক্ষিত মেয়ের গায়ে হাত তোলার জন্য ছি ছি করেনি, অথচ মারতে আসলে ফেরাতে গিয়ে ধাক্কা দিতেই ছি ছি শুরু করে। এক মহিলা বলে, বাবা গো বাবা, কেমন মেয়ে মানুষ, হায় হায় রে, বাপের গায়ে হাত তুলছে দেখছো দেখছো, এই জন্যই কই মেয়ে মানুষের অত পড়াশোনা কইরা কাম নাই। একটু শিক্ষা পাইয়া এরা সাপের 5 পা দেহে। বাপেরে বাপ কয় না।
আগেই কইছিলাম এই মেয়ে শহরে থাকে, ভালো কইরা খোঁজ খবর নেও, না জানি কোন জায়গায় বেশ্যাগিরি কইরা বেড়ায়। নয়তো বিয়াই করবার চাবো না, কে বাপের গায়েই হাতি বা তুলবো ক্যা। আমি হিংস্র হয়ে উঠি কথাগুলো শুনে, রান্নাঘর থেকে বটি নিয়ে তেড়ে যাই মহিলার দিকে। কিন্তু একা আমি আর মা ওদের সাথে কি করে পারবো, যেখানে আমার নিজের বাবাই ওদের পক্ষপাতিত্ব করছে। আব্বা পিছন থেকে টেনে ধরে, বড় চাচার সহায়তায় টেনে হিচড়ে ঘরে ধাক্কা মেরে ফেলে দরজা আটকে তালা ঝুলিয়ে দেয়। এবং সকলের সামনে গলা উঁচু করে বলে আমার পড়াশোনা বন্ধ এবং 3 দিনের ভিতরেই আমার বিবাহ সম্পন্ন করবে। সন্তান ভুল করলে ভুল শুধরে দেওয়াই পরিবারের উচিত। আমিও দরজা ধাক্কাতে ধাক্কাতে গলা ফাটিয়ে বলি, আমি বিয়ে করব না। তোমাদের মতো জানোয়ারদের জন্য আমার নিজের জীবন আমি বলি দেব না। কেমন বাবা তুমি? নিজের মেয়েকে অন্যের প্ররোচনায় এভাবে আঘাত করতে তোমার বিবেকে বাধে না? পাড়ার সম্মুখে আমার সম্মান নষ্ট করতে তোমার বুক কাঁপে না? নিজের স্বার্থ সিদ্ধির জন্য নিজের মেয়েকেও ব্যবহার করতে পারো তুমি? ছি। সকাল পেরিয়ে রাতও কেটে যায়। পরের দিন সকালে আম্মা তালা খুলে ঘরে ঢুকতেই আম্মাকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে উঠি। আম্মাও আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদে। অনেক সময় মামে একে অপরকে জড়িয়ে বসে থাকি। প্রচণ্ড খিদে পেয়েছিল, আম্মাকে বলতেই আম্মা আমাকে নিয়ে টিউবওয়েল পাড়ে নিয়ে গেল। ব্রাশ করে হাত মুখ ধুয়ে ঘরে গিয়ে গামছা দিয়ে মুখ মুছে বিছানায় বসতেই আম্মা এক বাটি পান্তা ভাত আর কলা মাখিয়ে খাওয়িয়ে দিল। আর ফিস ফিস করে বলল, যে করেই হোক তোর পালাতে হব সাবা, শুক্রবার চেয়ারম্যান সাহেবের সাথে তোর বিয়ে। আম্মার কথা শুনে খাবার গলায় আটকে গেল আমার। দ্রুত পানি পান করে ক্রন্দনরত কণ্ঠে বললাম, আম্মা আমি অনেক বড় ভুল করেছি এখানে এসে। তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো আম্মা। চিন্তা করিস না মা, যে কইরাই হোক তোরে আমি পালাতে সাহায্য করমু। সেদিন পুরোটা কেটে যায়। সকালের পর আম্মা আর আমার কাছে আসে না, ভিতর থেকেই শুনতে পারি আম্মার কাছ থেকে চাবি নিয়ে নেওয়া হয়েছে। অর্থাৎ বিয়ের আগ পর্যন্ত আম্মা আমার সাথে দেখা করতে পারবে না। রাতের খাবার বড় চাচি দিয়ে যায়। পাগল পাগল হয়ে যাই আমি। গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। ক্রমান্বয়ে অস্থিরতা বেড়ে যায়, মাথাটা যেন চৌচির হয়ে যাওয়ার উপক্রম, বুকের ভিতর বাজতে থাকে আর্তনাদের উচ্চধ্বনি, নির্মল, নির্মল। পালানোর উপায় কোনোভাবেই হলো না, বাধ্য হয়ে চিঠি লিখতে বসলাম। নির্মলের কাছে শুধু আমার একটা খবর পৌঁছানোর অপেক্ষা। এই বিপদ থেকে নির্মল ছাড়া কেউ বাঁচাতে পারবে না আমায়। বড্ড আফসোস হচ্ছিল, নির্মল কতবার বলেছিল সাবা একটা ফোন রাখো, নিজের সাথে বিপদে আপদে কাজে দেবে, কিন্তু আমি ওর কথা শুনিনি। আজ একটা ফোন সাথে থাকলে হয়তো এত কষ্ট করতেই হতো না। রাত তখন 9টা, এই আরো আধা ঘন্টা পর আমার চাচাতো ভাই সাব্বির বাড়ি ফিরবে। আমি যে ঘরে রয়েছি সে ঘরের পাশ দিয়েই প্রতিরাতে বাড়ি ফেরে সাব্বির, জানালা দিয়ে ওর সাথে কথা বলে সাহায্য চাওয়া যাবে। ওর কাছেও কোন ফোন নেই। যদি থাকতো এত কষ্ট করতে হতো না। দোকান থেকে ফোন নিয়ে আসা বা সাব্বিরকে নাম্বার লিখে দিলেও কাজ হতো, কিন্তু ধরা পড়ার ভয়ে সেসব না করে সেদিন আমি চিঠি লিখে সাব্বিরকে দিয়ে পাঠিয়ে দেই নির্মলের ঠিকানায়। একটি জীবন ধ্বংস হওয়ার জন্য শত ভুলের প্রয়োজন পড়ে না, একটি ভুলই যথেষ্ট। সেই একটি ভুল আমি করেছিলাম, কি দরকার ছিল শেষ অবধি চেষ্টা না করে ব্যাকুল হয়ে চিঠি পাঠানোর। ফজরের আজানের পূর্ব মুহূর্ত ঘুম ভেঙে গেল আমার। এমনি এমনি নয়, অদ্ভুত এক ক্রন্দনধ্বনিতে পা থেকে মাথা অবধি শিউরে ওঠে, ঘুম ভেঙে যায়। হাঁটু থেকে পা অবধি থরথর করে কাঁপছে আমার। এমন কান্না আজ অবধি শুনিনি। মৌতিক সিনেমায় অতৃপ্ত আত্মারা যেভাবে মাঝরাতে বিদ্ঘুটে অন্ধকারে বসে থমথমে পরিবেশে কান্না করে, যেই কান্নায় থাকে একরাশ ক্লেশমিশ্রিত অনুভূতি, অসহনীয় ব্যথায় কাতরাতে থাকা অনুভূতি, ঠিক তেমনই ক্রন্দনধ্বনি ভেসে আসছিল। শুক্রবার পড়েছে, তার মানে আজকেই আমার বিয়ে। একদিকে বুকের ভিতর তলপাড় সৃষ্টি, অন্যদিকে সেই কান্না। আপু পাশে নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছে। নির্মলকে চিঠি পাঠিয়েছি, একদিন কেটে গেছে, হাতে পেলে নিশ্চয়ই বসে থাকতো না। তার মানে আমাকেই কিছু একটা করতে হবে। আপুকে ফিসফিসিয়ে ডাকতে শুরু করতেই আপু ঘুমুজোড়ানো কণ্ঠে জিজ্ঞেস করল, সকাল হয়ে গেছে না আপু? তাড়াতাড়ি ওঠ, দেখে যেন কান্না করছে। এই আপু ওঠো না, বলেই ঝাঁকাতে শুরু করি। আপুর কানে যখন কান্নাটা স্পষ্টতর হয়, আপুও ধরফরিয়ে ওঠে বসে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, তাই বলল পানি দিতে। আপুকে পানি দিয়ে নিজেও এক গ্লাস পানি ঢকঢক করে খেয়ে নিলাম। আপু দ্রুত টর্চ নিয়ে জানালা খুলে পুকুরের দিকে আলো ধরলেন।
আমি চোখ বড় বড় করে চেয়ে দেখি একটি কালো কুকুর বসে কাঁদছে। আপু দেখা মাই আঁতকে উঠল, এক ঢোক গিলে ভয়ার্ত কণ্ঠে বলল, সাভারে গভীর রাতে কুকুর নেহায় নেহায় কান্না করা তো ভালো লক্ষণ না। নিশ্চয়ই কোন অঘটন ঘটব। আম্মার কাছে শুনছি দাদা মরণের আগেও মাঝরাতে বাড়ির পাশে কুকুর এসে কাঁদত। আপুর কথাটা আমি হেলায় ফেলায় ছেড়ে দিয়ে বললাম, ধুর কি যে বলিস আপু, এসব কুসংস্কার, এগুলো মানতে হয় না। কুকুরের কান্নার সাথে মানুষ মরার কি সম্পর্ক, যত সব আজগুবি কথাবার্তা। তবে কান্নাটা খুবই ভয়ঙ্কর, দেখ আমার হার্টবিট কত দ্রুত ওঠানামা করছে। আপু আমার বুকে হাত চেপে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর আবার শুয়ে পড়ল বিছানায়। কিন্তু আমার চোখে আর ঘুম ধরা দিল না। ফজরের আজান দিতেই নামাজ পড়ে নিলাম। নামাজ শেষে চুপচাপ বিছানায় গিয়ে বসে রইলাম। ভাবতে থাকলাম, হয় পালাবো নয়তো বিয়ে করে নিব। তাই বলে সংসার করব না। কারণ আমি জানতাম বিয়ে হোক যাই হোক না কেন নির্মল জাস্ট একটা খবর পেলেই যেভাবেই হোক আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে। সময় যেন খুব দ্রুত সরে যাচ্ছিল। দুপুর হতেই আপু শাড়ি গয়না নিয়ে আমাকে সাজাতে শুরু করলো। আকাশের অবস্থা সুবিধার না, যে কোন সময় বৃষ্টি ঝড়ে পড়বে। বরপক্ষরা তাই আগে ভাগেই আসবে, দ্রুত বিয়ে পড়িয়ে বউ নিয়ে যাবে। ইচ্ছের বিরুদ্ধে গিয়ে সাজগোজ করতে হলো আমাকে। বৈশাখ মাসের শেষের দিক। সময়ে অসময়ে আকাশ বাজনা বাজিয়ে জলের স্রোতধারা নামিয়ে দিতে শুরু করে পৃথিবীর বুকে। বৃষ্টি কখনো কান্না হয়ে ঝরে, কখনো বা হাসি। দিনের ফুটফুটে আলোকে বিদ্যুটে অন্ধকারে পরিণত করে দিতে কয়েক মিনিটও সময় নেননি সৃষ্টিকর্তা। চারদিকে অন্ধকারে মাখামাখি। প্রবল বাতাসের বেগে গাছপালা ভেঙে চৌচির হয়ে যায়। তীব্র বাতাসে বৃষ্টির ঝমঝম শব্দে মানুষের কোলাহল হয়ে যায় অতি নগণ্য। সেই সুযোগটাকেই কাজে লাগাই আমি। ত্বরান্বিত হয়ে গায়ের সব গহনা খুলে ব্যাগে আর কিছু টাকা নিয়ে আপুকে রুমে রেখেই বাইরে থেকে দরজা লাগিয়ে দেই। ভিতর থেকে আপু কি বলছিল সেগুলো শোনার জন্য সময় নষ্ট না করে ব্যাগ বুকে জড়িয়ে খালি পায়ে ভিজতে ভিজতেই দেই দর। কেউ দেখেছে, কেউ ডেকেছে, এসব দেখা বা ভাবার সময়টুকুও নিইনি। কখনো শাড়ির সাথে পা বেজে পড়ে যাওয়ার পূর্ব মুহূর্তেই নিজেকে সামলে নেই। কখনো বা বর্ষার আঘাত পেলেও সেই আঘাতকে অতি তুচ্ছ করে দেখি। এই ঝড় বৃষ্টিতে আমার পিছু নেওয়ার জন্য কেউ বসে থাকবে না নিশ্চয়ই। বাবা চাচারা বাজারে গেছেন। মা চাচি রান্নাঘরে নিশ্চয় বাটা ঘষা করছিল। অল্প সংখ্যক আত্মীয় তারাও ঝড় বৃষ্টি দেখে অন্য ঘরে ঘাপটি মেরে বসে আছে। তবুও আমি ত্বরান্বিত হয়ে ছুটে যাচ্ছিলাম। বুকের ভিতর ধরফর ধরফর ধ্বনিটা বোধহয় কলহ শুরু করে দিয়েছে আজ। তাণ্ডবের সূচনা শুধু পৃথিবীর বুকেই ঘটেনি, আমার বুকেও তাণ্ডবের সূচনা হয়েছিল তখন। খালি পায়ে বাস স্ট্যান্ডের দিকে দৌড়াচ্ছিলাম। বেজে পড়লাম তো পড়লাম সেই কাকাতো ভাই সাব্বিরের সাথেই বেজে পড়লাম। দুহাত ভর্তি বাজার করে বাড়ি ফিরছিল বেচারা। আমাকে দেখেই এক চিৎকার দিয়ে বলল, সাবারে তুই কই যাস? আমি ওকে ধাক্কা দিয়েই আবার দৌড় লাগাই। মাগরিবের আজানের পূর্ব মুহূর্ত, চারদিকে যেমন আবছা আলো থাকে সে সময়টিতে চারপাশ ঠিক তেমনই ছিল। যে কজন মানুষ সামনে পড়েছে তারা কাকভেজা হয়ে বাড়ি ফিরছিল, আশেপাশে তেমন দৃষ্টি ফেলার সময় তাদের হয়নি। কিছু লোকের দৃষ্টি পড়লেও পাত্তা দেয়নি। আর সাব্বির, সে তো আমার ধাক্কা খেয়েই থম মেরে দাঁড়িয়ে আছে। আমি দূর থেকে চিল্লিয়ে শুধু বলে দিলাম, ভাই আমার বাড়ি যা, আম্মাকে বলে দিস আমার জন্য চিন্তা না করতে, আমি শহরে ফিরে যাচ্ছি। লাল শাড়ি পরিহিত আমি বিধ্বস্ত মুখশ্রীতে বসে আছি বাসে। পৃথিবীর বুকে সুনামি হওয়ার পর পরিবেশ যেমন থমথমে থাকে, আমার মুখশ্রীতে তেমন একটি ভাব, কিন্তু বুকে বয়ে চলেছে অসহনীয় ব্যথা, আবার সে ব্যথায় স্বস্তিও বোধ করছিলাম। জিতেছি, যে ভালোবাসার জিত হয়েছে। আমার নির্মলের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। প্রথম দর্শনে খানিক চমকালেও শেষ হাসিটা আজ সে হাসবেই। বাসের কন্ট্রাক্টর থেকে শুরু করে প্রতিটি যাত্রী আর চোখে তাকাচ্ছিল। অনেকে আবার কানাঘুষাও করছিল। করবে নাই বা কেন? বিধ্বস্ত মুখশ্রীতে বিয়ের কনে সাজে বসে আছি, বিয়ের আসর ছেড়ে পালিয়েছি, তা আমার সাজসজ্জা আর মুখশ্রীতেই ফুটে উঠেছে। কিন্তু এতে আমার যায় আসে না। পুরো পৃথিবীর সম্মুখে আজ আমি কলঙ্কিত, তবুও নেই কোন আপত্তি। সকল দুঃখ, সকল বেদনা, সকল বদনাম, সকল কলঙ্ক গায়ে মেখেই আমি ছুটে চলেছি আমার প্রিয়র নিকটে। সকল ব্যাকুলতার অবসান ঘটিয়ে 8টার দিকে ঢাকায় পৌঁছালাম আমি। বাস থেকে নামতেই শরীর অকর্মণ্য হয়ে গেল। কয়েক পা ফেলতেই মাথাটা ঘুরে গেল।
সারাদিন না খেয়ে 6 ঘন্টা জার্নি করার ফল ছিল। তার উপর পায়ের বিভিন্ন অংশ ছিলে গেছে। খালি পায়ে বেশ অনেকটুকু রাস্তা হাঁটতে হয়েছে যে কোনোরকমে নিজেকে সামলে নিয়ে রিকশায় উঠে পড়লাম। বৃষ্টি ভেজা রাতের শহর। পরিবেশটা কেমন ভ্যাপসা। রাতের শহরও কোলাহলপূর্ণ। রাতের শুরু হয়েছে ধীরে ধীরে জনমানব শূন্য হতে থাকবে। রাস্তার এক পাশে ট্রেনের ওপারেই কয়েক জোড়া কাক ডাকছে। কাকের কর্কশ ডাকে আমার কর্ণকুহরে রক্তপাত ঘটিয়ে ফেলার উপক্রম। ব্রুকুচকে গলায় স্বাভাবিক স্বর ফিরিয়ে আনার তীব্র চেষ্টা করে আধভাঙা আওয়াজে রিকশাওয়ালাকে উদ্দেশ্য করে বললাম, মামা তাড়াতাড়ি চলুন। রিকশার ভাড়া মিটিয়ে বাড়ি প্রবেশ করি। আশ্চর্য, সদর দরজা খোলাই ছিল। রাত বাজে 8:25, এ সময় দরজা খোলা। এই নির্মল নির্ঝরকে নিয়ে আর পারা যায় না। ছেলে দুটো বড্ড বেখেয়ালি। নিশ্চয়ই মামিরা আসেনি, তাই এই অবস্থা বাড়ির। বিড়বিড় করতে করতে মামির রুমের তালা খুলে ঢুকে ব্যাগে রেখে উপরে গিয়ে নির্মলের রুম চেক দিলাম। না, রুমে নেই, কিন্তু রুমটা বড্ড অগোছালো। বিছানা থেকে নির্মলের শার্টগুলো গুছিয়ে কাবার্ডে রেখে দিলাম। ছেলেটা একটা শার্ট পরার জন্য 100টা অগোছালো করে, তবেই পরে আর গোছানোর নাম নেয় না। তালে রশিতে ঝুলিয়ে দিলাম। বালিশগুলো ঠিক করতেই নির্মলের বাটন ফোনটা চোখে পড়ল। বিরক্ত হয়ে ওর ফোন নিয়ে নির্ঝরকে ফোন দিয়ে কানে ফোন ধরেই সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকলাম। কি বেয়াক্কেল ছেলে, ফোনটাও সাথে রাখে না, রুমে রেখে দিয়েছে। টেলিফোন থেকে যদি ফোন দিতাম তাহলে তো পেতামই না। মশাই রুমে ফোন রেখে বাইরে টোটো করে ঘুরে বেড়াচ্ছে হয়তো। এইদিকে আমি যে পুরো একটা বিশ্ব জয় করে ফিরেছি, সে খবর কি সে জানে? এই তার ভালোবাসার নমুনা। হুহো। বাসায় আসুক, আজ সব সুধে আসলে মিটিয়ে নিব। আরেক দফা আশ্চর্য হলাম, এই নির্ঝরটাও ফোন ধরছে না। দুই ভাইয়ের কাহিনী কি? মেজাজ খারাপ করে সোফায় বসতে যেতেই কিছুতে পারা লাগলো। দেখার জন্য ঝুঁকতেই ভীতিকর বিস্ময় নিয়ে কাগজটা হাতে তুলে নিলাম। হ্যাঁ, এটা সেই কাগজটাই। হ্যাঁ, এখানে সেই লেখাগুলোই রয়েছে, গত 2 দিন আগে লেখা, যে কাগজটি আমি সাব্বিরকে দিয়ে নির্মলের ঠিকানায় পাঠিয়েছি। ওহ মাই গড, তার মানে নির্মল চিঠিটা পেয়েছে। তাহলে সে কোথায়? চিঠি পেয়ে উন্মাদ হয়ে গ্রামে চলে যায়নি তো? পুরো শরীরে ঘাম ছেড়ে দিল আমার। নির্ঝরও ফোন ধরছে না। এক হাতে পুরো মুখ মুছে ডাইনিং টেবিল থেকে এক গ্লাস পানি খেয়ে আবারও নির্ঝরকে ট্রাই করতে থাকলাম, আর পুরো ড্রয়িং রুমে পাইচারি শুরু করে দিলাম। হঠাৎই মেঝের একপাশে চোখ পড়ল। পা থেকে মাথা অবধি পুরো গা শিউরে ওঠে, হাত থেকে ফোনটা পড়ে গেল আমার। নিচু হয়ে মেঝেতে স্পর্শ করলাম। সঙ্গে সঙ্গেই ফোনটা বেজে উঠল। কেঁপে উঠলাম আমি। এক ঢুক গিলে শ্বাস প্রশ্বাস রুদ্ধ করে ফোনটা রিসিভ করলাম। কাপা গলায় প্রশ্ন করলাম, নির্ঝর তুই কোথায়? নির্মল কোথায়? দ্রুত বাসায় আয়, দেখে যা বাসার কি অবস্থা। নির্মলকে বল আমি ফিরে এসেছি। আর কিছু বলার সুযোগ দেয়নি নির্ঝর, ফোনটা কেটে দেয়। আমি মেঝেতে পড়ে থাকা লাল বর্ণের তরল পদার্থকে তেমন পাত্তা দিলাম না। নিজের রুমে গিয়ে বিস্কুটের প্যাকেট খুলে 2 পিস খেয়ে এক গ্লাস পানি খেয়ে নিলাম। কাপড় পাল্টানোর জন্য ব্যাগ থেকে কাপড় হাতে নিতেই সরস্বতী কোথায় থেকে ছুটে এসে জাবটে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। বুঝলাম না, এই রাতে সরস্বতী এখানে কেন, তাই ভেবে পাচ্ছি না। বুকের ভিতরটায় কেমন যেন অস্থিরতা কাজ করছিল। সরস্বতীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, এ কি কথা? বৌমা কাঁদছে কেন? এই রাতে কি বরের সাথে ঝগড়া করে চলে এলি নাকি? দেখি দেখি কাঁদে কেন বোকা মেয়েটা। সরস্বতী ভাঙা গলায় চিৎকার করে বলে উঠল, সব শেষ করে দিলি সাবা, তুই সব শেষ করে দিলি। বলেই আমার হাত টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে গেল। বাড়ির সামনে আগে থেকেই রিকশা দাঁড়ানো ছিল, বুঝলাম সরস্বতীই দাঁড় করিয়ে রেখেছে। উত্তেজনায় হাত পা কাঁপতে শুরু করে দিয়েছে আমার। সরস্বতীও ঠোঁট ভাঙিয়ে সমানে কেঁদে যাচ্ছে। আমার কোন প্রশ্নের জবাব না দিয়ে জোর করেই রিকশায় ওঠালো সরস্বতী। পুরো রাস্তায় শুধু এটুকুই বলল, সব শেষ করে দিলি সাবা, সব শেষ করে দিলি। আমার অবচেতন মন তখন ভয়ঙ্কর অঘটন টের পেয়ে যায়। সরস্বতীকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠি আর প্রশ্ন করি, আমার নির্মল, আমার নির্মল কোথায়? সরস্বতী। 15 মিনিটের মাথায় রিকশাটা থেমে গেল বিশাল বড় এক বাড়ির সামনে। রাত্রি তখন 10টা ছুঁই ছুঁই। বাড়ির সামনে এত ভিড় দেখে আমার গলা থেকে বুক অবধি শুকিয়ে কাঠ হয়ে গেল। এক হাতে শাড়ি, অন্য হাতে সরস্বতীর এক হাত চেপে ধরলাম। সরস্বতী কান্নার মাঝেই তাচ্ছিল্য হেসে উঠল। বলল, যা তোর নির্মলকে শেষ দেখা দেখে আয়।
ও কথাটা শেষ করা মাই ঠাস করে থাপ্পড় বসিয়ে দিলাম গালে। চিৎকার করে বললাম, আর একটা কথা বললে আরেক থাপ্পড়ে গাল ফাটিয়ে ফেলবো, একদম বেয়াদব মেয়ে। সব সময় সবকিছু নিয়ে মজা, তাই না? আমাকে অবাক করে দিয়ে সরস্বতী আমাকে জাবটে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। বলতে থাকলো, ওরে সাবারে আমাদের নির্মল আর নাই রে। সাবারে তুই কেন ওরে চিঠি পাঠাইতে গেলি বইন? তুই কি এত দিনেও বুঝস নাই পাগলটা তোরে ওর জীবনের থেকেও বেশি ভালোবাসছে? তোর অন্য কারো সাথে বিয়ে পাগলটা কিভাবে সহ্য করবে সাবা? চিঠিটা আজকে সন্ধ্যায় পাইছে রে। তুই জানস না সাবা ঘুম থেকে ওঠেই ও চিঠি পাইছিল। চিঠি পড়ার পরপরই স্ট্রোক হয়ে বমি হয়, রক্ত বমি। তারপর হার্ট অ্যাটাক হয়ে বাসাতেই ওর মৃত্যু ঘটে। আমার সোনাটায় মারাত্মক ভয় পেয়ে মরছে রে সাবা। ও ভাবছে তোর হয়তো বিয়ে হয়ে গেছে, কারণ তুই চিঠিতে বিয়ের দিন আজকেরই দিছুস। নির্ঝরের ফোন পেয়েই আমরা ও বাড়ি গেছিলাম, শুধু চিঠিই পেয়েছিলাম, ততক্ষণে নির্মলকে হসপিটালে ডেট ঘোষণা করে দিছে। আমি আর কিছু শুনতে পারলাম না, আর কিছু শুনতে চাইলাম না। দুহাতে দোকান চেপে ধরে গলা ফাটিয়ে এক চিৎকার দিলাম, চুপ কর, চুপ কর, আমার দোহাই লাগে তুই চুপ কর। বলেই পিছন ঘুরে ছুটে গেলাম বাড়ির দিকে। পাগলের মতো ভিড় ঠেলাঠেলি করে বাড়ির ভিতরে সদর দরজা অবধি গিয়েই থমকে গেলাম। নির্মলের মা নির্মলের মাথা বুকে চেপে গলা ফাটিয়ে চিৎকার করছে, আমার বাবা গো, তুমি আমারে ছাইরা কই গেলা গো, আমার বুকটা খালি কইরা গেলা বাবা গো। আমি নির্মল বলে এক চিৎকার দিয়ে সেখানেই জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল, আমার পাশে মামি, জেসমিন আর সরস্বতীকে দেখতে পেলাম। চারপাশে শুধু ক্রন্দনধ্বনি বেজে চলেছে। নির্ঝর নির্বাক হয়ে ড্রয়িং রুমের একপাশে বসে ভাইয়ের মরা মুখের দিকে চেয়ে আছে। ওকে দেখেই আমি আবারও নির্মল বলে চিৎকার দিয়ে জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল তখন আমি মামির বুকে, মামি গো আমার নির্মল বলেই আরেক চিৎকার দিলাম। তখনই নির্মলের মা হিংস্র বাঘিনীর মতো এসে আমালে খাবলে ধরল। দুগালে থাপ্পড় বসিয়ে চিৎকার করে বলতে থাকলো, কালনাগিনী, ডাকিনী, আমার কলিজাকে খেয়েই তুই ক্ষান্ত হলি। কোনোদিনও ভালো হবে না তোর। এক মায়ের বুক খালি করে কোন দিন সুখ পাবি না তুই। ওই আল্লাহ জানি তোকে কোন দিন সন্তানের মুখ না দেখায়। আমার বুক খালি করলি তুই, আমার সন্তানকে খেয়ে বসলি পিশাচিনী, ওই আল্লাহর কাছে বিচার দিলাম কোনোদিন সুখ পাবি না তুই। আল্লাহ জানি স্বামী সন্তানের মুখ দেখায় না তোকে। খুনি তুই, হত্যাকারী তুই, আমার সন্তানের খুনি তুই। নির্ঝর এই খুনিকে পুলিশের হাতে তুলে দে। সত্যিই তো খুনি আমি। আমার নির্মলের খুনি আমি। অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবেসেছে বলেই না এভাবে প্রাণ হারালো ছেলেটা। না সেদিন আমি গ্রামে যেতাম, আর না বিপদের মুখে পড়ে চিঠি পাঠাতাম, আর না আমার নির্মল প্রাণ হারাতো। হ্যাঁ আমি খুনি, নিজেকে স্পষ্টভাবে খুনি অনুভব করতেই ওনার হাত টেনে ধরে নিজেই নিজের গালে থাপড়াতে শুরু করলাম। আর্তচিৎকার করে বলতে থাকলাম, মারুন আমায়, মেরে ফেলুন আমায়। ওমা আপনি তো মা, ছেলের খুনিকে হত্যা করলে কোন দোষ নেই। মেরে ফেলুন আমায়। বলেই ওনার দুপা আঁকড়ে ধরে মৃত্যু ভিক্ষা চাইতে থাকলাম। নির্ঝর এসে ওর মাকে সামলানোর চেষ্টা করল। মামি টেনে সরিয়ে নিল আমাকে। নির্মলের প্রায় অনেক আত্মীয় স্বজনরাই জানত নির্মল আমাকে পাগলের মতো পছন্দ করত। এছাড়া আমার গায়ে বিয়ের শাড়ি, বিয়ের আসর ছেড়ে পালিয়ে এসেছি এ খবরও তারা জেনে যায়। সকলেই হতবাক হয়ে যায় নির্মলের মৃত্যু রহস্য জেনে, সকলেই মূর্ছিত হয় আমার আর্তনাদ শুনে। নির্মলের মামার বাড়ির লোকজন পুলিশ নিয়েও আসে আমাকে গ্রেফতার করানোর জন্য। কিন্তু নির্মলের বড় আব্বু রোমান চৌধুরী তাদের ধমকে পাঠিয়ে দেয়। মাঝরাতে ধীরে ধীরে একান্ত আপনজনরা ছাড়া সকলেই সরে যায়। নির্মলের মাথার কাছে বসে আছে ওর মা, হাত চেপে কান্না করছে ছোট বোন নেহা। নির্ঝর খানিকটা দূরে থম মেরে বসে আছে। মামি আর জেসমিনকে এক ঝটকায় ছাড়িয়ে ছুটে চলে যাই নির্মলের কাছে। পায়ের কাছে বসে দুপা আঁকড়ে ধরে আর্তচিৎকার করতে থাকি, নির্মল, নির্মল, আমার নির্মল। এটা কি হলো আল্লাহ? ও আল্লাহ গো, তুমি আমার নির্মলকে ফিরিয়ে দাও। আমার নির্মলকে ভিক্ষা দাও গো আল্লাহ। আমার ক্রন্দনধ্বনিতে সকলেই নির্বাক হয়ে চেয়ে রইল। আমি পাগলের মতো প্রলাপ শুরু করে দেই। সত্যি বলতে আমার সে সময় পৃথিবীর কোন মায়া ছিল না। ছিল না দিন দুনিয়াতে কোন হুঁশ। সারাক্ষণ হাসিয়ে মাতিয়ে রাখা ছেলেটা কেমন নিশ্চুপ হয়ে আছে। পা দুটো বরফের ন্যায় ঠান্ডা। ফর্সা পা দুটো হলদে বর্ণ ধারণ করেছে। সে পায়ে মাথা ঠুকতে ঠুকতে বললাম, নির্মল, ও নির্মল, ওঠো, ওঠো না।
দেখো তোমার সাবা, এই যে আমি তোমার প্রিয় এসেছি দেখো। ও নির্মল, তোমার রাগিনী এসেছে, তুমি তাকাবে না? একটি বার দেখবে না লাল শাড়িতে তোমার প্রিয় রাগিনীকে কেমন লাগছে? ও নির্মল, ওঠে দেখো না। তুমি রাগ করেছো তাই না? অন্য কারোর জন্য বউ সাজতেন হয়েছে বলে খুব রেগে গেছো। এই দেখো কান ধরছি, এই যে আম সরি প্রিয়। বিলিভ মি, আমি শুধু তোমার জন্য বিয়ে ছেড়ে পালিয়ে এসেছি। ও বুঝেছি এতদিনের করা অবহেলার প্রতিশোধ নিচ্ছ তাই না? কিন্তু চোখ বুজে আছো কেন? নিথর হয়ে রয়েছই বা কেন? তুমি না আমার অপেক্ষায় থাকবে বলেছিলে? আর একটু সময় কেন অপেক্ষা করলে না নির্মল? এইভাবে আমাকে মাঝপথে একা ছেড়ে কেন গেলে? কেন ঠকালে আমায়, কেন বিশ্বাসঘাতকতা করলে? নেহা আমাকে জাবটে ধরে কাঁদতে শুরু করে। জেসমিন সরস্বতীও পাশে এসে বসে হাউমাউ করে কাঁদতে থাকে। নির্ঝরের পাশে বসেছিল রাব্বি সহ আরো সকল বন্ধু বান্ধব। অপ্রত্যাশিত সেই মৃত্যুটি সকলের হৃদয়কেই কাঁপিয়ে তুলেছিল। আমার করা সকল আর্তনাদে নির্মলের মায়ের বুকে হয়তো কিছু একটা কড়া নেড়েছিল। আচমকাই নেহাকে ছাড়িয়ে উনি আমাকে জাবটে ধরে হাউমাউ করে কেঁদে ওঠেন উনি। ওনার ছেলের প্রিয় যে আমি। রাগ, ক্ষোভের বাইরে সব সত্যিই যে জানতেন উনি। আমিও ওনাকে জড়িয়ে ধরে গলা ফাটিয়ে বুক ফাটিয়ে হাহাকার করতে থাকি। একসময় সুযোগ হয় নির্মলের কাছে যাওয়ার, ওর মাথাটা বুকে জড়িয়ে ধরার। আমি যখন ওকে বুকে জড়িয়ে ভয়ঙ্কর আর্তচিৎকার করে কাঁদছিলাম তখন মনে পড়ে যায় গতকাল রাতের সেই কুকুরটির আর্তনাদ। গতকাল রাতে এ সময়টিই কাঁদছিল কুকুরটি। ভাগ্যের কি নির্মমতা! কি অসহনীয় যে ব্যথা যার হয় কেবল মায় সেই বুঝে। ফজরের আজান কানে ভেসে আসতেই নির্মলের কপালে চুমু খেয়ে কানের কাছে মুখ নিয়ে অদ্ভুত ক্রন্দনধ্বনিতে বলে উঠি, ওহে প্রিয়, তোমার নামের ৩ কবুল পড়ে নিলাম, কবুল কবুল কবুল। শুনেছি স্ত্রীকে নাকি স্বামীর অর্ধাঙ্গিনী বলা হয়। স্ত্রী হলো স্বামীর অর্ধেক অঙ্গ। নিজের সেই অর্ধেক অঙ্গকে এপারে একা রেখে ওপারে কিভাবে থাকবে প্রিয়? অসম্পূর্ণ যে রয়ে গেলে দিয়ে গেলে আমায় অসম্পূর্ণতা। তৃষ্ণাটুকু মেটানোর সুযোগও দিলে না প্রিয়। এই নির্মমতার পরও চাই ওপারে তোমার পদস্থলে একটুখানি ঠাঁই দাও। তোমার আমার আবারও দেখা হবে প্রিয়। আমাদের হৃদয়ের লেনাদেনা যে এপারে হয়নি প্রিয়, ওপারে হবে তো। ওই সময়টিতে নির্মলের বাড়ির প্রতিটি সদস্যই চোখ বড় বড় করে চেয়েছিল। নেহা আর নির্ঝর সেদিন থেকেই ভাবির আসনে বসায় আমায়। নির্মলের শেষ স্মৃতি হিসেবে সর্বপ্রথম ওই দুজনই আঁকড়ে ধরে আমায়। আমার নির্মলের নিষ্প্রাণ দেহটাকে প্রাণ ভরে দেখেছিলাম সেদিন। আমার নির্মল না বড্ড অতৃপ্ত হয়ে এ পৃথিবীর মায়া ত্যাগ করেছিল। নিস্তব্ধ সেই রাতে প্রিয়জনকে বুকে জড়িয়ে নিষ্প্রাণ হয়ে বসেছিলাম আমি। আগর বাতির করা ঘ্রাণে পেয়েছিলাম অন্যরকম এক মাদকতা। যেই মাদকতায় রোজ রাতে উন্মাদের মতো আজও ডুবে থাকি আমি। নির্মলের বাড়ির প্রতিটি সদস্যই ওর স্ত্রী হিসেবে গ্রহণ করেছে আমায়। যে বাড়িতে, যে রুমটায় নির্মল কয়েকটা বছর থেকেছে, যে বিছানায় ঘুমিয়েছে, যে বাথরুমে গোসল করেছে, যে ঘরের কোনায় কোনায় স্পর্শ লেগে আছে ওর, যে বাড়িতে শত শত স্মৃতি জড়িয়ে আছে, যে ছাদে শত শত খুনসুটিতে মেতে থাকতাম আমরা, সেই বাড়িতে জায়গা দিয়েছে আমায়। দিনের আলোর প্রতি ঘৃণা জন্মাতে শুরু করে সেদিন থেকেই, যেদিন থেকে আমার নির্মলের জায়গা হয় ৩.৫ হাত মাটির নিচে। বিদ্ঘুটে অন্ধকারে ওর নিথর দেহটিকে আবদ্ধ করে আসে ওরই আপনজনরা। ওরা যখন খাটিয়া কাঁধে আমার নির্মলকে অন্ধকারে ঠেলে দিয়ে আসে, সে সময় আমার বুকের বামপাশে তীব্র এক ব্যথার সৃষ্টি হয়ে জ্ঞান হারাই। সেদিনই হার্ট ব্লক হয়ে যায় আমার। ইস, নির্মলের পরিবার এত বোকা কেন ছিল? নিজের সন্তান, নিজের ভাইয়ের খুনিকে কেউ ট্রিটমেন্ট করিয়ে সুস্থ করে তুলে, নিজের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হওয়ার জন্য সুযোগ করে দেয়। মানুষগুলো বড্ড বোকা, তাই তো নির্মলের খুনি সালমা রহমান সাবাকে আজও তারা ফাঁসিতে ঝুলায়নি। নাকি মানুষগুলো ভীষণ চালাক? রোজ রোজ আমায় গলা কাটা মুরগির মতো ছটফট করতে দেখে সীমাহীন আনন্দ পায় কি তারা? এত নিষ্ঠুর কেন তারা? আমার নির্মল যে রোজ রাতে খালি হাতে শূন্য বুকে ফিরে যায় তা কি তারা বুঝে না? শ্বাসরুদ্ধকর এই পরিবেশ থেকে মুক্তির অপেক্ষায় দিনগুনে চলেছি। অপেক্ষার অবসান ঘটিয়ে দ্রুত ফিরতে চাই আমার প্রিয়র নিকটে। একটি বার তাকে বলতে চাই, ওহে প্রিয়, দাও না তোমার পদস্থলে একটু ঠাঁই। সে বাক্যটির পরিপ্রেক্ষিতে শুনতে চাই, ওহে প্রিয়, পদস্থলে নয়, তোমার ঠাঁই হবে আমার বক্ষস্থলে। ১,৪০,২২,০১৫ সালমা রহমান সাবা। কেটে গেল ৯টি বছর। আমার নির্মল আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে বহুদূরে, যেখান থেকে ফিরে আসা কোনোদিনই সম্ভব নয়। নির্মলকে হারানোর জন্য দুটো জিনিস দায়ী।
এক ভুল, দুই দ্বিধা। আমার একটি ভুল, একটি দ্বিধার জন্যই ওকে আমি হারিয়ে ফেললাম। ভালোবাসা নিয়ে এত দ্বিধা রাখতে নেই। তুমি কাউকে ভালোবাসো কিনা সেটা সর্বপ্রথম তুমি নির্ধারণ করবে এবং প্রিয়জনকে জানিয়ে দেবে। সেদিন যদি গ্রামে ফেরার আগে একটিবার ভালোবাসার কথা বলে যেতাম নির্মলকে, আমার নির্মল অতৃপ্ত হয়ে অন্তত দুনিয়া ছেড়ে বিদায় নিত না। মাঝরাতে তেষ্টা পেলে আজও আমি পানি পান করি না। আমার নির্মল যে এর থেকেও ভয়ানক তেষ্টা নিয়ে চলে গেছে। প্রিয়জনকে ঘিরে সকল অনুভূতি সর্বদাই দ্রুত প্রিয়জনের কাছে ব্যক্ত করা উচিত। নয়তো কখনো কখনো চরম আফসোসে ভুগতে হয়। যে আফসোস রয় যা আমৃত্যু। নির্মলের মৃত্যু ঘটে সেদিনই, সাল 2007। স্ট্রোক এবং হার্ট অ্যাটাক একসাথে হওয়ার ফলেই মৃত্যু হয় ওর। যখন মস্তিষ্কে রক্ত সরবরাহ একটি ধমনীতে এক ক্লোন্টের কারণে বন্ধ হয়ে যায় তখনই মানুষের স্ট্রোক হয়। হার্ট অ্যাটাক ঘটে যখন হৃদস্পন্দনের একটি অংশে রক্ত সরবরাহ কাটা হয়। রক্তের সাথে হৃদয় সরবরাহ করে এমন ধমনীগুলির মধ্যে একটি ক্লোনের কারণে এটি ঘটে। প্রিয়জনকে খুনের দায়ে এই পৃথিবীতে শাস্তি হয় না কেন? শুধুমায় প্রমাণ নেই বলে। আমি যদি বলি ওই চিঠিটাই বড় প্রমাণ, তবুও কেউ কেন বিলিভ করে না। কেউ কেন বুঝতে চায় না ওর স্ট্রোক হয়েছে শুধুমায় ওই চিঠিটার জন্যই, ওর অ্যাটাক হয়েছে শুধুমায় ওই চিঠিতে লিখিত আমার কথাগুলোর জন্যই। তাহলে কেন ওরা মানতে চায় না খুনি আমিই? আচ্ছা, এই পৃথিবীতে নতুন কোন নিয়ম তৈরি হতে পারে না? যে নিয়মে লেখা থাকবে এ পৃথিবীতে প্রিয়জন ছাড়া বেঁচে থাকা নিষেধ, এ পৃথিবীতে প্রিয়জন ছাড়া একা একা বেঁচে থাকা ঘোর অপরাধ। যে পৃথিবীতে তোমার প্রিয়জনের দীর্ঘ সময় ঠাঁই হয়নি সে পৃথিবীতে দীর্ঘ সময় অবস্থান করার কোন অধিকার নেই তোমার। প্রিয়জন বিহীনে পৃথিবীতে তোমার স্থান দেওয়া সম্ভব নয়। তাই মৃত্যুদণ্ড দেওয়া হলো তোমাকে। যে মৃত্যুকে সুখমৃত্যু হিসেবে হাসি মুখে বরণ করে নেবে তুমি, এই মৃত্যু কি কেউ দেবে না আমায়? হায় সৃষ্টিকর্তা, আর কত সইতে হবে? 1,40,22,016 সালমা রহমান সাবা। প্রেমের অদ্ভুত এক নিয়ম রয়েছে। অতিরিক্ত প্রেমই অতিরিক্ত কষ্ট বয়ে আনে। ভালোবাসার অদ্ভুত এক নিয়ম রয়েছে। অতিরিক্ত ভালোবাসাই বিচ্ছেদের মূল কারণ, তা কেবল অতীত ঘেঁটে দেখলেই বোঝা যায়। এই পৃথিবীতে পরিপূর্ণভাবে খাঁটি ভালোবাসায় সিক্ত হয়েছে যারা একে অপরের থেকে ছিন্ন কেবল তারাই হয়েছে, তাই না নির্মল? 1,40,22,017 সালমা রহমান সাবা। ভালোবাসা অমর, তাই তো মানুষের মরণ হয় অথচ তাদের ভালোবাসা গুলো থেকে যায় জীবন্ত। ভালোবাসার কখনো মরণ হয় না। কোন মানুষের মরণ হলে তার একজনও ভালোবাসার মানুষ যদি দুনিয়াতে না থাকে তাহলে সে মানুষের পুরো জীবনই বৃথা। 1,40,22,018 সালমা রহমান সাবা। ভালোবাসা মারাত্মক ভয়ঙ্কর এক মহামারীর নাম। যে মহামারীতে অসংখ্য আবেগ, অনুভূতির মৃত্যু ঘটে। এর সুস্পষ্ট উদাহরণ নির্মলি দিয়ে গেছে আমায়। লাভ দ্যাট মিন্স। 1,40,22,019। হ্যাভেনের অপারেশন সাকসেসফুল। 24 ঘন্টার মধ্যেই জ্ঞান ফিরবে তার। কেবিনের বাইরে দুজন দেহরক্ষী দাঁড়িয়ে আছে, এদিকে পুরো পরিবারের সৃষ্টি হয়েছে ভীতিকর অবস্থা। আহির পালিয়ে যাওয়ার ঘটনা কারোরই অজানা নয়, সে এখন কোথায় আছে সেটাও জানে সকলে। তালুকদার বাড়িদের পারিবারিক বন্ধু রোমান চৌধুরী। রোমান চৌধুরী, নির্ঝর চৌধুরী এবং প্রফেসর সালমা রহমান সাবাকে খুব ভালো করেই জানেন তালুকদার বাড়ির প্রতিটি সদস্য। বাড়ি থেকে পালিয়ে আহি তাদেরই পারিবারিক বন্ধুর আত্মীয়র বাসায় উঠেছে। এই ভেবে কিছুটা নিশ্চিন্ত হলেও স্বস্তি পাচ্ছে না কেউই, সকলের বুকেই ধুরুধুরু ভাব। হ্যাভেন সুস্থ হয়ে বাড়ি ফেরার পূর্ব মুহূর্তেই আহিকে বাড়ি ফেরাতে হবে। কিন্তু ভয় একটাই, হসপিটাল বেডে শুয়েই হ্যাভেন সিসি ক্যামেরা ফুটেজ আহিকে দেখতে চাইবে না তো। বাড়ি থেকে হসপিটাল যাওয়ার পর মুহূর্ত থেকে সবটাই যদি দেখতে চায়, কেলেঙ্কারি ঘটে যাবে। না পরিবারের কেউ ঠিক থাকবে আর না ওই মেয়েটা। ভাবতেই হুমায়ুন তালুকদারের বুকে ব্যথা শুরু হয়ে গেল। হ্যারিকে দ্রুত ফোন করে বললেন, ভোরের আলো ফোটার পরপরই বৌমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবে এবং সন্ধ্যা থেকে সকাল অবধি সিসি ক্যামেরা ফুটেজ রেকর্ডকৃত ভিডিও সরিয়ে ফেলবে। কি বলছি আশা করি বুঝতে পারছো। নিঝুম রাত, আগরবাতির কড়া ঘ্রাণে পরিবেশে ভীতি উদ্রেককারী এক ভাব সৃষ্টি হয়েছে। কাপা হাতে ডায়েরি বন্ধ করে পাশে রেখে দুহাঁটু জড়িয়ে চাপা কান্নায় ভেঙে পড়ল আহি। নির্মল সাবার পরিণতি তার বুকের বাপাশে চিনচিনে এক ব্যথার সৃষ্টি করছে। আল্লাহ না করুক আর কারো জীবনে এমন পরিণতি ঘটে। ভাবা মাই আতকে উঠল আহি।
হ্যাভেন হসপিটালে তার অপারেশন ছিল। এখন কি অবস্থা কে জানে। জ্ঞান ফিরেছে। যদি জ্ঞান ফেরার পর তাকে খোঁজে না পেয়ে যদি নির্মলের মতোই স্ট্রোক করে কোন ক্ষতি হয়ে যায়, অপারেশন যদি সাকসেসফুল না হয়, আর যাই হোক হ্যাভেনের জীবনে তার জন্য কোন ক্ষতি হয়ে গেলে সে সেটা মানতে পারবে না, কেন পারবে না? সে তার স্বামী, তাই নাকি এর থেকেও বেশি কিছু? যদি বেশি কিছুই হতো সে কি পারত এমন দুঃসময়ে তাকে ছেড়ে তার বাড়ি ছেড়ে এভাবে পালিয়ে আসতে? কেন পালাবে না? ওই মানুষটা তো তার চোখে খুবই নিচু এবং খুবই জঘন্য। পরক্ষণেই ভাবল তার এই নিচু মানসিকতাকে সে চাইলেই কি বদলে দিতে পারত না। নির্মলও তো বদলে গিয়েছিল সবার জন্য। তাহলে হ্যাভেন কেন বদলাতে পারবে না আহির জন্য? পরক্ষণেই মনে পড়ে গেল হ্যাভেন তো সুস্থ নয়। তাকে তো একজন ভালো সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত। একজন মানুষ তো জন্মলগ্ন থেকে খারাপ হয়ে জন্মায় না। অতীতে হ্যাভেনও তো এমনটা ছিল না, বরং সে বেশ রুচিসম্মত ব্যক্তিত্বের মানুষ ছিল। সময়, পরিস্থিতি, কিছু নিকৃষ্ট মানুষের করা বিশ্বাসঘাতকতার ফলস্বরূপ আজ হ্যাভেন এমন হিংস্র হয়ে উঠেছে। এবং তার হিংস্রতার শিকার দিনের পর দিন হতে হচ্ছে আহিকে। অধৈর্য হয়ে পড়ল আহি। হিংস্রতা থেকে মুক্তির নেশায় স্বামী নামক ওই ভয়ঙ্কর মানুষটাকে ছেড়ে চলে এসেছে সে। কিন্তু মনের সুপ্ত কোণে তার জন্য তৈরি হওয়া কিছু অনুভূতি যেন পিষে মারছে তাকে। ভয় হচ্ছে, ভীষণ ভয় হ্যাভেনের কিছু হয়ে যাবে না তো। নির্মলের মতন হ্যাভেনের মনেও যদি আহির জন্য দুর্বলতা বা ভালোবাসা সৃষ্টি হয়ে থাকে। সত্যি কি হয়েছে, নাকি শুধু মায়ের সৌন্দর্যের মোহে পড়ে জেদ বজায় রাখতেই সংসার গড়ে তুলেছে? এতদিনে মানুষটাকে পুরোপুরি কেন জানতে পারল না আহি, তাই ভেবেই মাথা খারাপ হয়ে যাচ্ছে। ভয়ানক এক আর্তচিৎকারে কেঁপে উঠল আহি। বিছানা ছেড়ে ছুটে বেরিয়ে গেল বাইরে। কে কাঁদছে এভাবে? এক ঢোক গিলে কাপা পায়ে এগিয়ে যেতে থাকলো আহি। আগরবাতির কড়া ঘ্রাণে বমি বমি পাচ্ছিল। শাড়ির আঁচল দিয়ে নাক মুখ চেপে এগিয়ে যাচ্ছে। তখনই পিছন থেকে কেউ তার হাত টেনে ধরল। ভয়ে জোরসড় হয়ে ঘুরতেই অতি সুদর্শন এক পুরুষের সম্মুখীন হল। পুরুষটি হাত ছেড়ে দিয়ে মৃদু হাসল। মুখ থেকে আঁচল আপনা আপনি সরে গেল আহির। ফ্যালফ্যাল চোখে চেয়ে আছে সে। ওপাশের রুম থেকে ভয়ঙ্কর ক্রন্দনধ্বনি বেজে উঠছে। আহির পুরো শরীর শিরশির করে উঠল, কম্পনরত অবস্থায় ঠাই দাঁড়িয়েই রইল সে। সামনের পুরুষটিকে দেখে কেন জানি নির্মল নির্মল মনে হচ্ছে তার। ডায়েরিতে তো নির্মলের চোখ দুটো ঝাপসাই লেখা ছিল। চুলগুলোও বাদামি বর্ণের ছিল। অনেক লম্বা, সুঠাম দেহের অধিকারী ছিল। ইনি কি তাহলে নির্মল? আপনি ভাবির স্টুডেন্ট? চমকে উঠল আহি। না, নির্মল কিভাবে হবে? সে তো বহু তৃষ্ণার্ত হয়ে প্রিয়জনকে হারানোর ভয়ে দুনিয়ার মায়া ত্যাগ করেছে। তাহলে ইনিই নির্ঝর? দুভাইয়ের মাঝে মিল তো থাকতেই পারে। নির্ঝরের কড়া প্রশ্নে মাথা নাড়ালো আহি। প্রশ্ন করল, ও ঘরে কে কাঁদছে? নির্ঝর এক দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আপনি ওদিকটায় যাবেন না। সারাদিন নিজের সাথে যুদ্ধ করে রাতের এই সময়টুকুই সে ক্লান্ত হয়ে পড়ে এবং ফিরে আসে নিজের আসল সত্তায়। সেখানে ভাবি আছে, যতদূর শুনলাম ভাবির ডায়েরিটা আপনাকে দেওয়া হয়েছে, পড়ে নিবেন আর দয়া করে ওদিকটায় যাবেন না। আমি পড়েছি পুরোটা। নির্ঝর আগাগোড়া আহিকে পর্যবেক্ষণ করল। ডায়েরিটা পুরোটা পড়েছে বিধায় আহির এমন বিধ্বস্ত মুখশ্রীতে খুব একটা মাথা ঘামালো না। সাবা নির্মলের অতীত যেই শুনবে তারই এমন অবস্থা হবে। পৃথিবীর বুকে এমন কেউ কি আছে যারা ওদের দুজনের জীবনী শুনে পুরোটাই স্বাভাবিক নেবে এবং থাকবে? জানা নেই নির্ঝরের। এক দীর্ঘশ্বাস ফেলে বলল, বেশ অনেক রাত হয়েছে, শুয়ে পড়ুন গিয়ে। বলেই নিজের রুমে পা বাড়ালো। আহির মাথা ঝিমঝিম করছে, প্রিয়জন হারানোর বেদনা এতটা যন্ত্রণাদায়ক হতে পারে। হ্যাভেন যখন রূপসাকে হারিয়েছিল তারও কি এমনই যন্ত্রণা হয়েছে? সাবা ম্যাম শুধু হারিয়েছে, বিশ্বাসঘাতকতার শিকার হয়নি, কিন্তু হ্যাভেন বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে, এজন্যই কি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সাবা ম্যাম একজন মেয়ে, যথেষ্ট স্ট্রং বলেই সে টিকে আছে। হ্যাভেন মানসিক দিক দিয়ে কি খুব বেশি উইক ছিল, তাই নিজের আসল সত্তা হারিয়ে ফেলেছে? ভালোবাসা থাকুক না থাকুক, সেকেন্ড টাইম আমি তাকে ছেড়ে এলে মারাত্মক ক্ষতি হয়ে যাবে না তো? দোকান চেপে ধরে বার কয়েক শ্বাস ফেলল আহি। নানারকম দ্বিধায় পড়ে গিয়ে অধৈর্য হয়ে দোতলা থেকে ছুটে নিচে নেমে এলো। মেইন দরজা খুলে ছুটে বেরিয়ে গেল বাসা থেকে। একবারও তার মাথায় এলো না সেকেন্ড টাইম সে যা করেছে তার কি ভয়ানক শাস্তি হতে পারে।
সে আবেগের বশীভূত হয়ে প্রিয়জনকে হারানোর ভয়ে ছুটে যতই যাক, যে মানুষটা মানসিকভাবে অসুস্থ সে কি দেবে এই অনুভূতির মূল্য? সাবা ম্যামকে না জানিয়ে এভাবে চলে যাওয়া কি তার উচিত হলো? অল্পবয়সী ভুলগুলো জীবনে মারাত্মক ক্ষতি বয়ে আনে, যেমনটি এনেছিল সাবার জীবনে। আহির জীবনে যেন কোন ভুল না থাকে, কোন দ্বিধা না থাকে, এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারে, সেজন্য তার মনের বিশুদ্ধ অনুভূতিটাকে নিখুঁতভাবে বুঝতে চেয়েছিল সাবা, এবং সে অনুযায়ী তাকে সহায়তা করে পাশে থাকতে চেয়েছিল। সে ধারণাও করতে পারেনি আহি এভাবে ফিরে যাবে। যদি এমন কিছুর আভাস পেত তাহলে আগেই সচেতন করে দিত, অন্তত এভাবে যেন ফিরে না যায়। একজন সাইকো কখনোই যুক্তিবুদ্ধি মানবে না, সে সবসময় নিজের যুক্তিতে, নিজের বুদ্ধিতে বিশ্বাসী থাকবে, হোক সেটা ভুল বা অন্যায়। গতরাতে সাবা ম্যামের বাসা থেকে বের হতেই হ্যারি গাড়ির ডোর খুলে দেয়। আহি প্রথমে ভীষণ ভয় পেয়ে যায়, কিন্তু হ্যারি যখন তার সাথে স্বাভাবিক আচরণ করে, সম্মানের সাথে গাড়িতে উঠতে বলে, সে আর এক মুহূর্তও সময় নেয়নি। অস্থিরতায় চাঞ্চল্য ভঙ্গিতে সমানে প্রশ্ন করে যায়, হ্যাভেন কেমন আছে? তার জ্ঞান ফিরেছে কিনা? হ্যারি সঠিক তথ্যই জানায় তাকে। বিছানার এক কোণায় গুটিসুটি হয়ে বসে আছে আহি। তার শাশুড়ি মা কয়েকবার ডেকে গেছে সকালের খাবার খাওয়ার জন্য, কিন্তু সে খেতে যায়নি। বড্ড অদ্ভুত লাগে এ বাড়ির সদস্যদের। গতকাল সে পালিয়ে গিয়েছিল, আবার ফিরেও এসেছে, অথচ এ নিয়ে কেউ তাকে কোন প্রশ্ন করল না। যেখানে ছিল সে বাড়ির সামনে দেবর সহ আরো লোকজনকে পেয়েছিল। কি অদ্ভুত, কি ভয়ঙ্কর পরিবার এটা। হসপিটাল থেকে ফোন এসেছে, হ্যাভেনের জ্ঞান ফিরেছে এবং সে ইমিডিয়েটলি তার ওয়াইফের সাথে ভিডিও কলে কথা বলতে চায়। কিয়া ফোন নিয়ে আহিকে দিতেই আহি ভয়ে গুটিসুটি হয়ে বসে, মাথায় বেশ বর্ষ আঁচল টেনে নেয়। স্ক্রিনে উপস্থিত ঘটে হ্যাভেনের হাসি হাসি মুখের। বেডে উপুত হয়ে শুয়ে স্ক্রিনে চেয়ে মিটিমিটি হাসছে সে, অথচ তার চোখ দুটি হলদে বর্ণ। মানুষের সুখ, দুঃখ, হাসি, কান্না, অসুস্থতা সবকিছুই সর্বপ্রথম চোখ দুটোতেই দৃশ্যমান হয়। হ্যাভেন ঠিক নেই, একদম ঠিক নেই, অথচ মানুষটা হাসছে। যখন জানবে আহির পালিয়ে যাওয়ার খবর, তখন এই হাসিটা ক্ষোভে পরিণত হবে নিশ্চয়ই। আহি ভয় আরো গুটিয়ে গেল। জোরপূর্বক হেসে জিজ্ঞেস করল, আপনি কেমন আছেন? ভীষণ খারাপ আছি সুন্দরী। পতি চিন্তায় পত্নীর এমন বিষাদে ভরা মুখশ্রী কি আর সহ্য হয় আমার? আহি ইতস্তত করতেই শুরু করল। কিয়ার দিকে এক পলক চেয়ে আবার হ্যাভেনের দিকে তাকালো। হ্যাভেন গলা উঁচিয়ে বলল, কিয়া তুই এখনো রুমে কি করছিস? স্বামী স্ত্রীর প্রেমময় মিটিং চলছে আউট। কিয়া মুচকি হেসে আহিকে এক চোখ টিপ মেরে বেরিয়ে গেল। আহি হ্যাভেনকে জিজ্ঞেস করল, আপনি হ্যারি ভাইয়াকে একটু বলে দেবেন যেন আমায় হসপিটাল নিয়ে যায়? হ্যাভেনের হাসিটা নিভে গেল। সন্দেহী গলায় জিজ্ঞেস করল, কেন, হসপিটাল কি কাজ? আপনাকে দেখতে যাব। এ যুগে দেখার জন্য অত কাঠখড় পোহাতে হয় না সুন্দরী। সারাদিন রাত দেখবো এভাবে দেখি, মাথার ঘোমটাটা সরাও তো। এমন প্যাকেট হয়ে বসে আছো কেন, যান প্যাকেট খুলে ফেলো। বলেই চোখ মারল। আহি মাথা নিচু করে ফেলল। দৃষ্টির এলোমেলো সচক্ষে দেখতে পারলেও নিঃশ্বাসের ভীষণ এলোমেলো ভাব একটুও টের পেল না হ্যাভেন। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে আহি। হ্যাভেনের ভিতর অবধি পৌঁছাতে হলে তাকে অবশ্যই সম্পর্কটা স্বাভাবিক করতে হবে। একসাথে ১.৫ বছর কাটিয়েও যা সে করেনি, এবার তাই করবে। মানুষটাকে আপন করে নেওয়ার, শুধরে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবে। সে স্বীকার করুক বা না করুক, সত্যি তো এটাই। রূপসার বিষয়টা সেদিন যদি না জানতো, হ্যাভেনের প্রতি শুরু হওয়া অনুভূতিটা আজ গাঢ় থেকেও গাঢ় হতো। স্বামী অসুস্থ আর স্ত্রী হয়ে আমি আপনাকে দেখতে যেতে পারবো না। ভিডিও কলে দেখা আর বাস্তবে দেখা কি এক ব্যাপার হলো? বলল আহি। উহুম উহুম, একদম এক ব্যাপার নয়। এই যেমন চুমু খেতে ইচ্ছে করছে, তবুও ইচ্ছেটাকে দমিয়ে রাখতে হচ্ছে। ভীষণ অসভ্যতামি পেয়েছে সুন্দরী। আহি ইতস্ততভাবে বলল, রাখছি। হ্যাভেন হা করে হেসে উঠলে পিঠের সেলাইয়ের জায়গায় টান পড়লে আউচ করে ওঠে। আহি উত্তেজিত হয়ে প্রশ্ন করে, কি হলো আপনার? আই লাইক ইট সুন্দরী, কিন্তু এই দর্দের পিছনের রহস্যটা কি জান? ওয়েট ওয়েট, হসপিটাল আসতে চাইলে পালানোর মতলব করছো নাকি? ভয়ে গা শিউরে উঠল আহির। কাপা গলায় বলে উঠল, না না, এমন কিছু নয়। বিশ্বাস করুন, এমন কিছু নয়। আহির অমন মুখশ্রী দেখে চিন্তায় কপালে ৩ ভাঁজ পড়ল হ্যাভেনের। রাখছি বলেই কল কেটে দিল। আহি ভয় এক ঢোক গিলল। হ্যাভেন কল কেটে ফোন করল হীরাকে এবং বলল,
গতকাল সন্ধ্যা থেকে সকাল অবধি সিসি ক্যামেরায় রেকর্ডকৃত পুরো বাড়ির ভিডিও দেখার ব্যবস্থা কর। আমার রুম থেকে ল্যাপটপ নিয়ে আয় কুইক। ভাইয়া, যা বলেছি তাই, কোন কথা নয়। হীরাকে কিছু বলার সুযোগ না দিয়েই ফোন কেটে দেয় হ্যাভেন। পরপরই আবার আহিকে ফোন দিয়ে দীর্ঘ সময় কথা বলে কল কেটে দেয়। কিন্তু মনের খচখচ দূর হয় না হ্যাভেনের। আহির এত স্বাভাবিক, এত ভালো আচরণ তার বোধগম্য হচ্ছে না। তার দুর্ঘটনার জন্যই এই ভালো আচরণ, নাকি এর পিছনে কোন রহস্য রয়েছে? নারী যে বড় রহস্যময়ী প্রাণী ভেবেই অদ্ভুত এক হাসি দিল হ্যাভেন। সিসি ক্যামেরায় একটু সমস্যা হয়েছে ভাইয়া, মাথা নিচু করে বলল হ্যারি। হীরা যখন হ্যারিকে ফোন করে সবটা জানায়। হ্যারি দ্রুত হসপিটাল চলে আসে এবং জানায় সিসি ক্যামেরায় প্রবলেম হয়েছে। হ্যারির কথাটা শোনামাই হ্যাভেন উগ্র মেজাজে ক্ষিপ্ত হয়ে বলে ওঠে, জিভ টেনে ছিঁড়ে ফেলার আগে যা বলেছি তাই কর। আর কোন মিথ্যা শুনে কান নষ্ট করতে ইচ্ছুক নই আমি হ্যারি। চলবে। গল্প অহে প্রিয়। লেখনীতে জান্নাতুল নাইমা। দ্বিতীয় পর্ব।